ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি নমস্কার। ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, আসুন। আজকে আমরা পড়ব পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস, মানে দ্বিতীয় অংশটা। ঠিক আছে। দেখেন, এক নম্বর প্রশ্নে কি বলতেছে যে অফ দ্য 3,600 এমপ্লয়িজ অফ কোম্পানি এক্স, ওয়ান থার্ড আর ক্লেরিক্যাল। ইফ দ্য ক্লেরিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই ওয়ান থার্ড, হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য রিমেনিং এমপ্লয়িজ উড দেন বি ক্লেরিক্যাল। বলতেছে যে একটা কোম্পানিতে 3,600 জন মানুষ চাকরি করে, তার মধ্যে এক তৃতীয়াংশ হচ্ছে ক্লার্ক, ঠিক আছে, বা কেরানি। একটা কোম্পানিতে 3,600 মানুষ চাকরি করে, তার মধ্যে এই 3,600-র এক তৃতীয়াংশ হচ্ছে কেরানি। তো বলতেছে যে কেরানিদের এক তৃতীয়াংশকে যদি চাকরিচ্যুত করা হয়, ঠিক আছে, কেরানিদের মধ্যে এক তৃতীয়াংশ মানুষকে যদি আপনি চাকরিচ্যুত করেন, তাহলে অবশিষ্ট কর্মকর্তাদের মধ্যে কেরানিদের অংশ কত শতাংশ? অবশিষ্ট যারা থাকবে তাদের মধ্যে কেরানি কত শতাংশ থাকবে, এটা জিজ্ঞাসা করছে। তাহলে খুব ক্লিয়ারলি বোঝেন যে ভাই, এখানে ক্লার্কের টোটাল সংখ্যাটা কত। আপনি বলবেন যে ভাই ৩৬০০ জন মোট চাকরিজীবী, তার মধ্যে এক তৃতীয়াংশ হচ্ছে ক্লার্ক। তাহলে ৩৬০০-র এক তৃতীয়াংশ কত? আপনি বলবেন যে ভাইয়া ১২০০ জন। এখন বলতেছে যে ক্লার্ককে চাকরিচ্যুত করা হবে, ঠিক আছে। ক্লার্ককে আপনি চাকরিচ্যুত করে দিবেন কত? বলতেছে যে এই যে ১২০০ জন মানুষ, মানে ১২০০ জন হচ্ছে কেরানি, এদের এক তৃতীয়াংশকে আপনি চাকরিচ্যুত করে দিলেন। তাহলে ১২০০-র এক তৃতীয়াংশ কত? এই যে ৪০০। তার মানে ৪০০ মানুষকে আপনি চাকরিচ্যুত করলেন। তাহলে খেয়াল করেন তো, ৩৬০০ জন মানুষের মধ্য থেকে আপনি যদি ৪০০ মানুষকে চাকরিচ্যুত করেন, তাহলে এখন আপনার চাকরি করবে কয়জন? আপনি বলবেন যে ৩২ জন, ৩২০০ জন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টোটাল চাকরিজীবীর সংখ্যা। আগে ৩৬০০ জন ছিল, আপনি ৪০০ জনকে বরখাস্ত করলেন, তাহলে এখন থাকবে কত? ৩২০০ জন। এখন আসেন ক্লার্কের হিসাবে। ক্লার্ক প্রথমে কতজন ছিল? ১২০০ জন ছিল। এই ১২০০ জনের মধ্যে ৪০০ জনকে আপনি বরখাস্ত করলেন, তাহলে ১২০০ থেকে ৪০০ চলে গেলে থাকে কত? ৮০০ জন থাকবে। আর ৮০০ জন থাকবে। তো বলতেছে যে এখন যে মোট চাকরিজীবী সংখ্যা ৩২০০ জন, এই ৩২০০ জনের সাপেক্ষে ক্লার্কের সংখ্যাটা কত শতাংশ, এটা বের করেন। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে? যে এখন টোটাল, দেখেন, এখন টোটাল আমার চাকরিজীবীর সংখ্যা হচ্ছে ৩,২০০ জন। এই ৩,২০০-র মধ্যে কেরানি হচ্ছে ৮০০ জন। তাহলে এইটাকে যদি আমি পার্সেন্টেজে দেখাই, তাহলে কত হবে? ৪ এই ১০০-র ভিতরে যাবে হচ্ছে ২৫ বার। তার মানে হচ্ছে ২৫%। অর্থাৎ বর্তমানে যারা চাকরিরত আছে তাদের মধ্যে ২৫% হচ্ছে কেরানি।
না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই। বুঝি নাই আপনার কথা একদম। কি লিখছেন এটা? ছাঁটাই। দেখেন, রিডিউসড মানেই হচ্ছে ছাঁটাই করা, ঠিক আছে? এখানে রিডিউসড মানে, আমি গতকালকে বলছি যে না, আক্ষরিক অর্থ অনুবাদ করতে যাবেন না। আক্ষরিক অর্থ অনুবাদ করতে গেলে জায়গায় জায়গায় ধরা খাবেন, ঠিক আছে? এখানে রিডিউসড করা মানে কি, যে এক তৃতীয়াংশ জনের মানে কমায় দিছে, হ্রাস পাইছে। ৩৬০০ এক তৃতীয়াংশ হচ্ছে কেরানি, তার এই কেরানিদের আবার এক তৃতীয়াংশ কমায় দিছে। কমায় দেওয়া মানে কি, ছাঁটাই করে দেওয়া। ছাঁটাই করে দেওয়া। আপনি যদি একদম বাংলায় করতে চান, যে যদি কেরানিদের মধ্য থেকে এক তৃতীয়াংশকে হ্রাস করা হয়, কমানো হয়, ঠিক আছে? কমানো মানে কি, ছাঁটাই করে দিছে, ফায়ার করে দিছে। ২ নম্বরে চলে যান। ২ নম্বরে কি বলা হচ্ছে, যে এ কোম্পানি পেজ এ ট্যাক্স অফ 10% অন ফার্স্ট টাকা 1 লাখ and 15% on all earnings in excess of টাকা 1 lakh. What will be the amount of tax in টাকা if its earning is 2,75,000? দেখেন, সহজ প্রশ্ন এটা। এখানে বলতেছে যে ভাই, একজন মানুষ যদি ১ লক্ষ টাকা ইনকাম করে, তাহলে 10% টাকা তাকে ট্যাক্স দেওয়া লাগে। একজন মানুষ যদি ১ লাখ টাকা ইনকাম করে, তাহলে এই ১ লাখ টাকার উপরে 10% ট্যাক্স দেওয়া লাগে। তারপরে বলতেছে যে ১ লাখের ওপরে যত টাকা ইনকাম করবে, ১ লাখ টাকার উপরে যত টাকা ইনকাম করবে, তার জন্য তাকে 15% টাকা ট্যাক্স দেওয়া লাগবে। তো বলতেছে যে যদি ওই মানুষটার ইনকাম ২,৭৫,০০০ টাকা হয়, ওই মানুষটার ইনকাম যদি ২,৭৫,০০০ টাকা হয়, তাহলে সে টোটাল কত টাকা ট্যাক্স দিবে? মানুষের ইনকাম যদি ২,৭৫,০০০ হয়, তাহলে টোটাল কত টাকা ট্যাক্স দিবে? তাহলে খেয়াল করেন, টোটাল ট্যাক্সের পরিমাণ এখানে কত হবে। বলতেছে যে টোটাল ইনকাম ২,৭৫,০০০। তো ২,৭৫,০০০-এর মধ্যে এই যে প্রথম ১ লাখ টাকা, ২,৭৫,০০০-এর মধ্যে প্রথম ১ লাখ টাকার জন্য তাকে ট্যাক্স দিতে হবে কত? 10%। ওকে ফাইন, এই ট্যাক্স দিল। প্লাস ২,৭৫,০০০-এর মধ্যে ১ লাখ গেল, বাকি থাকলো কত? আরও ১,৭৫,০০০ টাকা আমার বাকি আছে। এই যে ১ লাখ টাকার ওপরে আরও ১,৭৫,০০০ টাকা সে ইনকাম করে, এই ১,৭৫,০০০ টাকার ওপরে আবার তাকে কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে? এই যে বলতেছে যে 15% ট্যাক্স দেওয়া লাগবে। তাহলে এখান থেকে প্রাপ্ত ট্যাক্স আর এখান থেকে প্রাপ্ত ট্যাক্সের পরিমাণটা কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে এই ২ শূন্য, এই ২ শূন্য কেটে দেন, এখানে ১,০০০ আর একটা শূন্য, অর্থাৎ ১০,০০০। প্লাস এই ২ শূন্য, এই ২ শূন্য কেটে দেন, ১৭৫ আর ১৫তে হয়ে যাবে ২৬২৫, ঠিক আছে? আর এখানে কয় শূন্য? একটা শূন্য। তাহলে এই যে দেখেন, ২৬,২৫০-এর সাথে ১০,০০০ যোগ দিলে কত হয়ে যাবে? ৩৬,২৫০ টাকা। অর্থাৎ ২,৭৫,০০০ টাকা ইনকাম করলে তাকে মোট ৩৬,২৫০ টাকা ট্যাক্স দেওয়া লাগবে।
পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে এ ফুটবল টিম হ্যাজ ওয়ান 40 গেমস আউট অফ 60 প্লেড, ইট হ্যাজ 32 মোর গেমস টু প্লে, it has 32 more games to play. How many of these must the team win to make it a record 75% win for the season? বলতেছে যে একটা ফুটবল টিম 60টা ম্যাচ খেলে, তার মধ্যে 40টা ম্যাচে জয়লাভ করে। বলতেছে যে এই ফুটবল টিমটার আরো 32টা ম্যাচ খেলা বাকি আছে, আরো 32টা ম্যাচ খেলবে তারা, বা 32টা গেম খেলবে। তো বলতেছে যে ওভারঅল ওই সিজনে যদি তাদের জয়ের পরিমাণ 75% করতে চায়, তাহলে অবশিষ্ট ম্যাচগুলোর আরো কতগুলো ম্যাচ তাকে জিততে হবে। কথা বুঝছেন? 60টা ম্যাচ খেলছে প্রথম, তার মধ্যে 40টাতে জয়লাভ করছে, এখনো 32টা ম্যাচ বাকি আছে। তো বলতেছে যে ওই সিজনে যদি 75% ম্যাচে জয়লাভ করতে চায়, তাহলে বাকি ম্যাচগুলোর মধ্যে আরো কতগুলো ম্যাচে তাকে জয়লাভ করতে হবে। তাহলে খেয়াল করেন এখানে টোটাল ম্যাচ কয়টা, এখানে টোটাল ম্যাচ কয়টা হবে। আপনি বলবেন যে ভাই প্রথমে খেলছে 60টা, তারপরে আরো বাকি আছে 32টা, তার মানে টোটাল ম্যাচ হচ্ছে 60 আর 32-এ 92টা। আপনাকে উইন করতে হবে কত পার্সেন্ট ম্যাচে, এখানে বলে দিছে যে 75% ম্যাচে আপনাকে উইন করতে হবে। এই যে 92, খেয়াল করেন এই যে 75%, 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/4, অর্থাৎ 92-এর 3/4 ম্যাচে জয়লাভ করা লাগবে। 4-23-এ 92, 3-23-এ 69, তার মানে 69 ম্যাচে তার জয়লাভ করতে হবে। 92টা ম্যাচ খেলবে, 69টা ম্যাচে জয়লাভ করতে হবে। তো খেয়াল করে দেখেন এই 60টা ম্যাচের মধ্যে প্রথমে খেলছে 40টা ম্যাচ, এই 40টা ম্যাচের মধ্যে উইন করছে কয়েক, সরি 60টা ম্যাচ খেলছে প্রথমে, এখানে ভুল বললাম, 60টা ম্যাচ খেলছে প্রথমে, তার মধ্যে 40টাতে সে উইন করছে। ঠিক আছে, এই যে দেখেন 60টা ম্যাচ খেলে 40টাতে উইন করছে, তার মানে 60টা ম্যাচ খেলে যদি 40টাতে উইন করে, তাহলে এখানে আরো বাকি আছে কয়টা, এইভাবে লেখা যাবে এটা। দেখেন 60টার মধ্যে 40টা ম্যাচে সে উইন করতেছে, এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে এখনো তার গেম বাকি আছে 32টা, তাহলে এই 32টার মধ্যে কতগুলা জিততে হবে, কারণ তাকে টোটাল জিততে হবে কতগুলা ম্যাচে, বুঝছেন কথা, টোটাল জিততে হবে 69 ম্যাচে। তাহলে 69 ম্যাচের মধ্যে 40টা ম্যাচ সে অলরেডি জিতছে, তো 69-এর মধ্যে 40টা ম্যাচ জিতলে তাহলে এখনো জিততে হবে কয়টা ম্যাচে, 29টা ম্যাচে না, 29টা ম্যাচে জয়লাভ করতে হবে। তাহলে ম্যাচ বাকি আছে কয়টা, 32টা, তার মানে 32টার মধ্যে 29টাতে তাকে কি করতে হবে, উইন করতে হবে। তো প্রশ্ন তো এটাই বলতেছে যে ওই সিজনে যদি 75% ম্যাচে জয়লাভ করতে চায়, তাহলে বাকি খেলাগুলোর মধ্যে কতগুলো খেলায় অবশ্যই ওই দলটাকে জয়লাভ করতে হবে। তাহলে খেলা আছে টোটাল 32টা, 32টার মধ্যে আমাকে উইন করতে হবে কয়টা, এই যে 29টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে অপশন সিতে, যে 29টা খেলায় অবশ্যই অবশ্যই জয়লাভ করা লাগবে। পরেরটাতে চলে যাই। দেখেন এখানে কি বলতেছে 4-এ, যে the length and width of a rectangle are 15 meters and y meters respectively. If the length is reduced by 10% and the width is increased by 10%, what is the change in area of the rectangle? বলতেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে y মিটার। ঠিক আছে, তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে যদি 10% কমানো হয় আর প্রস্থকে যদি 10% বাড়ানো হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কি ধরনের পরিবর্তন আসবে
এটা বের করেন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কি ধরনের পরিবর্তন আসবে এটা বের করতে হবে। খেয়াল করেন, তাহলে আমরা এখানে দুইটা একটা হচ্ছে আপনার অরিজিনাল এরিয়া। অরিজিনাল এরিয়াটা কত হবে? আপনি বলবেন যে ভাই অরিজিনাল লেংথ হচ্ছে আপনার 15, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুইটা গুণ করলে তো আমরা এরিয়া পেয়ে যাই, তাই না? তাহলে আয়তক্ষেত্রের অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে আপনার 15, আয়তক্ষেত্রের অরিজিনাল প্রস্থ হচ্ছে আপনার ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 15y হবে। কি লিখলাম? আপনি তখন বলবেন যে ভাইয়া এরিয়া হচ্ছে 15y। ঠিক আছে, এইবার আসেন নিউ এরিয়া, নতুন এরিয়া নিয়ে একটু কথা বলি। নতুন এরিয়াটা কত হবে? তো বলতেছে যে এই লেন্থকে 10% কমায় দিছে, অর্থাৎ লেন্থ আগে কত ছিল? খেয়াল করেন, লেন্থ আগে ছিল হচ্ছে 15, তাহলে এই 15 থেকে যদি 10% অফ 15 অর্থাৎ 10% যদি আপনি কমায় দেন, তার মানে 15 থেকে আপনি 15-10% মানে হচ্ছে 1.5 আপনি কমায় দিয়ে আপনার বর্তমান লেন্থ কত? আপনি বলবেন যে ভাই 13.5, তাই না? আপনার লেন্থ আগে ছিল 15, বলতেছে যে 10% কমায় দেওয়া হয়েছে, তাহলে 15 থেকে 10% কমায় দিলে কত কমে যাবে? 1.5 কমে যাবে। তো 15 থেকে 1.5 কমে গেলে কত হয়? 13.5 হয়। এরপর আসেন প্রস্থ। প্রস্থ আগে কত ছিল? ওয়াই ছিল, ওয়াই। তো বলতেছে যে প্রস্থটাকে আপনি 10% বৃদ্ধি করছেন, তার মানে কি? ওয়াই প্লাস 10% অফ ওয়াই, ওয়াই প্লাস 10% অফ ওয়াই, এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 1.1 ওয়াই পেয়ে যাব, তাই না? 1.1 ওয়াই। তাহলে আগে দৈর্ঘ্য ছিল 15, এখন হয়ে গেছে 13.5। আগে প্রস্থ ছিল ওয়াই, এখন প্রস্থ হয়ে গেছে কত? 1.1 ওয়াই। তাহলে এখন এরিয়াটা কত হবে? এরিয়াটা কত? আপনি বলবেন যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান এরিয়া, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই যে 13.5, প্রস্থ হচ্ছে 1.1 ওয়াই, তাহলে এই দুইটা গুণ করে দিলে কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাই 14.85 ওয়াই হয়ে যাবে। 14.85 ওয়াই 13.5-এর সাথে 1.1 গুণ করে দিলে 14.85 পাওয়া যায়, তাই না? তাহলে আপনি বলবেন যে ভাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো কমে গেছে, এখানে আপনার ক্ষেত্রফল ছিল 15 ওয়াই, এখানে আপনার নতুন ক্ষেত্রফল হয়ে গেছে 14.85 ওয়াই, তাহলে কত কমলো? তাহলে এখানে ডিক্রিজ হইল কত? আপনি বলবেন যে ভাইয়া 15 ওয়াই মাইনাস 14.85 ওয়াই, তাহলে এখানে কমে গেছে 0.15 ওয়াই কমে গেছে, 0.15 ওয়াই কমে গেছে। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে কত পার্সেন্ট, যেহেতু অপশনে দেওয়া আছে যে আসলে কত পার্সেন্ট ডিক্রিজ করবে এটা, তাই না? তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ করছে? এমনি কমে গেছে হচ্ছে 0.15 ওয়াই, তাহলে ডিক্রিজ পার্সেন্টটা কত হবে? ডিক্রিজ পার্সেন্ট কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 0.15 ওয়াই কমে গেছে কার উপরে? এই যে 15 ওয়াই এর উপরে, তাহলে এটা পার্সেন্টেজে কত? আমরা যদি এখান থেকে দশমিক তুলে দেই, তাহলে এটা হয়ে যাবে 15 ওয়াই, নিচে তো 15 ওয়াই একটা আছেই, দশমিক তুলে দেওয়ার কারণে নিচে 100 লিখতে হবে, আর ওপরে তো আগে থেকে 100 ছিল, 100 কেটে দিলে 15 ওয়াই 15 ওয়াইয়ের ভিতরে কতবার যাবে? একবার যাবে, তার মানে ডিক্রিজ হবে কত পার্সেন্ট? 1%। এই যে অপশন ডি উত্তর, যেখানে 1% ডিক্রিজ হবে। আজকে প্রশ্নগুলো একটু সহজ আছে মনে হয়। আবার আপনাদের কাছে সহজ লাগার কারণ হচ্ছে আপনারা আমার আগের ব্যাচগুলোতে ছিলেন, ঠিক আছে? এই টাইপের অনেকগুলো ম্যাথই করে আসে, এবং আমি আপনাদেরকে ক্লাসে বারবার বলছিলাম যে প্রশ্ন যেখান থেকে হোক আপনি সলভ করে রেখে আসতে পারবেন, ঠিক আছে? এক্স্যাক্ট হয়তো এই প্রশ্ন করাই নেই, মানে হুবহু এই প্রশ্ন হয়তো করাই নেই, কিন্তু এই প্রশ্নের আদলে অনেক প্রশ্ন আমরা করে আসছি অন্যান্য ব্যাচে, তাই না? জন্য সহজ লাগতেছে। সবগুলো কোয়েশ্চেন টাইপই কমন পড়বে, হয়তো প্রশ্ন হুবহু কমন পড়বে না, বাট টাইপ কমন পেয়ে যাবেন। যেমন
অনেকের এটা মনে হতে পারে যে ভাই আইবি এর প্রশ্ন তো আসলে কঠিন হওয়ার কথা ছিল, এত সহজ না। আইবি এর প্রশ্ন কঠিন না, কিছু প্রশ্ন আছে সব জায়গায় কঠিন, সেই প্রশ্নগুলোর সংখ্যা খুবই কম। ঠিক আছে, আইবিএতে সর্বসাকল্যে আপনি প্রশ্ন হয়তো মানে বিবি এমবিএ মিলে 1000-2 প্রশ্ন পাবেন। 1000-2 প্রশ্নের মধ্যে 1-150 প্রশ্ন আছে কঠিন প্রশ্ন। ঠিক আছে, তাছাড়াও মানে কঠিন প্রশ্ন নাই ওই রকম। সব জায়গায় মোটামুটি মানে ওই টাইপের প্রশ্নই আছে। ঠিক আছে, ওই জবের পরীক্ষাগুলো ঘাটলেও আপনি দেখবেন, যেমন আমি গত কয়েকদিন থেকে একটা বই দেখতেছি, আবার মার্কেটিং ভাইবেন না, মানে এই বইটা আগে ছিল কিনা আমি জানি না। রিসেন্ট পাবলিকেশন একটা বই বের হয়েছে, আমি ফেসবুক পেজে দেখে ওই বইটা কিনে নিয়ে আসছি। ওখানে মানে আইবিএ বেসরকারি ব্যাংকের পরীক্ষায় বেশি নাই আমি যা দেখলাম। সরকারি ব্যাংকের পরীক্ষা কালে ভদ্রে কয়েকটা পরীক্ষা নিচে দেখছি। তো বেসরকারি ব্যাংকের পরীক্ষায় মোটামুটি ওরা সবচেয়ে বেশি ডিল করে। তো বেসরকারি ব্যাংকের ওই প্রশ্নগুলো আমি কয়েকদিন থেকে দেখতেছি, মোটামুটি অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তো ওখানে আমি যে জিনিসগুলো খেয়াল করলাম যে প্রত্যেকটা প্রশ্নের সেটে, যেমন ইসলামী ব্যাংকের প্রশ্ন করছে বছরে, তারপরে হচ্ছে আপনার ঢাকা ব্যাংকের প্রশ্ন করছে, আরো কোন কোন ব্যাংকের প্রশ্ন করছে বেসরকারি ব্যাংকের, আমি দেখলাম যে প্রত্যেকটা প্রশ্নই মানে সহজ। সহজ বলতে কি যে আমি কোনো না কোনো ব্যাচে এই টাইপের প্রশ্নগুলো আমি করায় আসছি, মানে স্টুডেন্ট পারবে না এমন কোনো ইয়ে হবে না, যদি ফাঁকি না দেয় তাহলে পেরে যাবে প্রশ্ন। এবং কঠিন প্রশ্ন খুব একটা নাই, কিছু প্রশ্ন আছে হয়তো দেখা গেছে যে ধরেন যে 20টা প্রশ্ন করছে, 2টা প্রশ্ন দিয়েছে একদম কঠিন, দরকার নাই তো আমার ওই 2টা সলভ করার। বা 15টা প্রশ্ন করছে, একটা প্রশ্ন দেখবেন যে মোটামুটি ভীষণ কঠিন করছে, যে যেটা পরীক্ষার হলে বসে থেকে মাথা ঠান্ডা রেখে ওই প্রশ্ন সলভ করাটা একটু কঠিন হয়ে যাবে যারা পরীক্ষা দিবে। সব বাদ দেন, একটা প্রশ্ন না পারলে, 2টা প্রশ্ন না পারলে আপনার কিচ্ছু হবে না। ঠিক আছে, আপনি সবসময় টার্গেট রাখবেন যে 20টা প্রশ্ন করলে 15টা ম্যাথ আমি ঠিক করতে পারবো। এটা আপনি ঠিক করতে পারবেনই, কারণ 20টা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন কঠিন দিবে, এর বেশি কঠিন দিবে না, কোনো ইয়েই দিবে না, কোনোভাবেই দিবে না। 15টা প্রশ্ন করলে সেম 2-3টা প্রশ্ন হয়তো কঠিন করবে, বাদ বাকিগুলো সহজ করবে। সো যেটা কঠিন মনে হবে বা বুঝতে পারতেছেন যে এটা কঠিন, ওটা স্কিপ করে যান, আপাতত স্কিপ করে যান। পরে যদি অন্যান্য বিষয়ের প্রশ্ন সমাধান করে যদি আপনার হাতে সময় থাকে, আপনি পরে ট্রাই করতে পারেন। আর সময় না থাকলে দরকার নাই, যতগুলা প্রশ্ন করবে ততগুলো আপনাকে সলভ করতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, এবং ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা ফেল করে আমরা শুধু একটা কারণে, আমরা চিন্তা করি 100টা প্রশ্ন আছে, 100টাই অ্যাটেম্প্ট করা লাগবে, 100টাই ঠিক করা লাগবে, না করলে আমি প্রিলি টিকবো না। বুঝতে পারছেন, এই এই চিন্তা হচ্ছে ভুল। আপনি টার্গেট করেন যে 100টা প্রশ্ন আছে, আমি 65টা প্রশ্ন আমি ঠিক করতেই হবে আমাকে যেভাবে, বা 60% প্রশ্ন ঠিক করতে হবে। তো 60টা প্রশ্ন ঠিক করার জন্য 60টা প্রশ্ন অ্যাটেম্প্ট করলেই তো হয়, তাই না? কারণ নেগেটিভ মার্কিং আছে, আমি চেষ্টা করবো যে 60টাই যেন আমি ঠিক করতে পারি, এইরকম ভাবে ইয়ে করতে হবে। বা সর্বোচ্চ আমি 70টা দেখাবো, আমার তো 100টা দেখানোর দরকার নেই। ঠিক আছে, আসেন পরেরটাতে আসেন। 5 নম্বর দেখেন, এটা বেসরকারি ব্যাংকে রিপিট হয়েছে, এটা বিবিএতেও আসছিল এই 5 নম্বর প্রশ্নটা। দেখেন এখানে 5 নম্বরে বলা হচ্ছে যে প্রাইস অফ এ হ্যামার ইজ টোয়াইস দ্যাট অফ এ স্ক্রু ড্রাইভার ইফ প্রাইস অফ এ হ্যামার ইজ রেজড বাই 5% and the price of a screwdriver is decreased by 4%. How much more or less will it cost to buy 3 screwdriver and 3 hammers? বলতেছে যে একটা হ্যামারের দাম একটা স্ক্রু ড্রাইভারের দ্বিগুণ, অর্থাৎ স্ক্রু ড্রাইভারের দাম যদি 100 টাকা হয়, হ্যামারের দাম হবে দ্বিগুণ অর্থাৎ 200 টাকা। তো বলতেছে যে হ্যামারের দাম প্রতি বছর 5% করে বৃদ্ধি পাবে, অ্যান্ড দ্য স্ক্রু ড্রাইভার ইজ ডিক্রিজ বাই 4%। প্রতি বছর মানে হ্যামারের দাম 5% বৃদ্ধি পাবে আর স্ক্রু ড্রাইভারের দাম 4% কমে যাবে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মাচ মোর অর লেস উইল ইট কস্ট টু বাই 3 স্ক্রু ড্রাইভার অ্যান্ড 3 হ্যামার্স। তাহলে 3টা হ্যামার আর 3টা স্ক্রু ড্রাইভার যদি আপনি কিনতে চান, তাহলে আপনার কত টাকা বেশি লাগবে বা কত পার্সেন্ট টাকা বেশি লাগবে বা কম লাগবে, এটা জিজ্ঞাসা করছে। এখানে আমি গত ক্লাসে বলছি না যে প্রশ্নকর্তা অর্ধেক কথা বলে অর্ধেক কথা বলবেন, আপনাকে বুঝে নিতে হবে। এখানে সেই কাহিনীটাই ঘটছে যে 3টা হ্যামার আর 3টা স্ক্রু ড্রাইভার কিনলে আপনার কত টাকা কম লাগবে বা কত টাকা বেশি লাগবে এটা বের করেন। ঠিক আছে, তার মানে কি এখানে 2টা প্রাইস হবে। একটা হচ্ছে আমরা যদি অরিজিনাল প্রাইসের কথা হিসাব করি, অরিজিনাল প্রাইস, তাহলে এখানে এইটা হচ্ছে হ্যামার, এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। তাহলে স্ক্রু ড্রাইভারের দাম যদি আমি 100 টাকা ধরি, তাহলে হ্যামারের দাম ধরতে হবে কত টাকা? 200 টাকা।
তো এখানে অরিজিনাল প্রাইস আমি এই জন্য লিখলাম যে হ্যামারের দাম এই যে বলতেছে যে 5% বৃদ্ধি করে 5% বৃদ্ধি হয়ে যাবে। তো হ্যামারের দাম 5% বৃদ্ধি হয়ে গেলে কত হয়ে যাবে? 210 হয়ে যাবে। এটা হচ্ছে আপনার নতুন প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নিউ প্রাইস। আর স্ক্রু ড্রাইভারের দাম কি হবে? বলতেছে যে 4% কমে যাবে। তো 100 থেকে 4% কমে গেলে কত হয়ে যাবে? 96 টাকা হয়ে যাবে। এখন বলতেছে যে 3টা হ্যামার আর 3টা স্ক্রু ড্রাইভার কিনলে কত টাকা কম বেশি হবে বা কি অবস্থা হবে সেটা বের করেন। অর্থাৎ যখন আমার হ্যামারের দাম 200 টাকা ছিল, তখন যদি আমি 3টা হ্যামার কিনতাম তাহলে আমার টাকা কত লাগতো? 600 টাকা লাগতো। যখন আমার স্ক্রু ড্রাইভারের দাম 100 টাকা ছিল, তখন যদি আমি 3টা স্ক্রু ড্রাইভার কিনতাম তখন আমার কত টাকা লাগতো? আপনি বলতেন যে ভাইয়া 300 টাকা লাগতো। এখন দাম বাড়ার পরে যদি আমি 3টা হ্যামার কিনি তাহলে কত টাকা লাগবে? আপনি বলবেন যে 630 টাকা লাগবে। দাম কমার পরে যদি আমি স্ক্রু ড্রাইভার 3টা কিনি তাহলে আমার কত টাকা লাগবে? আপনি বলবেন যে ভাইয়া 288 টাকা লাগবে। তাহলে খেয়াল করেন, এই অরিজিনাল প্রাইস টোটাল কত হ্যামার আর স্ক্রু ড্রাইভার মিলে? আপনি বলবেন যে 600 আর 300 অর্থাৎ 900 টাকা, ঠিক আছে? আর নিউ প্রাইস কত? 3টা হ্যামার আর হচ্ছে 3টা স্ক্রু ড্রাইভারের 630 আর 288। তাহলে 630 আর 288, তাই না? তাহলে কত হচ্ছে? 630, 800, 830, 918 হচ্ছে না? 918 হচ্ছে, 918। তার মানে নতুন প্রাইস কত? 918 টাকা। তাহলে আপনার কত পার্সেন্ট টাকা বেশি লাগতেছে? যদি আপনি দাম বাড়া এবং কমার আগে কিনতেন, অর্থাৎ অরিজিনাল প্রাইসে কিনতেন, তাহলে 900 টাকা লাগতো। যদি আপনি নতুন পরে কিনেন এসে, যে হ্যামারের দাম বৃদ্ধি আর স্ক্রু ড্রাইভারের দাম কমার পরে যদি কেনেন, তাহলে 3টা করে কিনলে আপনার কত টাকা লাগবে? 918 টাকা লাগবে। তাহলে আপনার কত পার্সেন্ট টাকা বেশি লাগতেছে? আপনি বলবেন যে ভাই আগে লাগতো 900 টাকা, এখন বেশি লাগে হচ্ছে কত টাকা? 18 টাকা বেশি লাগতেছে আগের চেয়ে। তাহলে এটা কত পার্সেন্ট দাম বেশি? শূন্য শূন্য করে দেন, 9 18 ভিতরে কতবার যাবে? 2বার যাবে। তার মানে 2% মোর, অর্থাৎ 2% এখন বেশি দাম দিয়ে আমাকে কেনা লাগবে ওই জিনিসটা। 2% বেশি দাম দিয়ে কিনতে হবে। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন, 6 কি বলা হচ্ছে যে ইন এ স্টোর দ্য রেশিও অফ রেড সক্স টু গ্রিন সক্স ইজ 3:2. The socks are made of either cotton or wool. If 60% of the red socks are made of cotton and 80% of the green socks are made of wool, what percentage of socks are made of cotton? দেখেন, বলতেছে যে একটা দোকানে লাল এবং সবুজ মোজার অনুপাত কত? 3:2। এখন আমরা যদি, আমাদেরকে বলতেছে যে লাল মোজার 60% হচ্ছে কটনের আর সবুজ মোজার 80% হচ্ছে উলের। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্টেজ অফ সক্স আর মেড অফ কটন। তাহলে মোট যতগুলা মোজা আছে তার মধ্যে কত শতাংশ মোজা কটনের তৈরি? মোট যতগুলো মোজা আছে তার মধ্যে কত শতাংশ মোজা কটনের তৈরি, এটা বের করেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে 3-এর 60% বের করতে চাই, দশমিক সংখ্যা পাবো না? 3-এর যদি 60%, কারণ বলে দিছে যে রেড আছে 3টা আর 60% হচ্ছে কটন, তাহলে 3-এর 60% বের করতে গেলে দশমিক পাবো। সো আমরা চেষ্টা করবো যে দশমিককে ইগনোর করতে। তো দশমিককে ইগনোর তখনই করতে পারবেন যখন আপনি এই সংখ্যাগুলোকে বড় করে দিবেন। যেহেতু পার্সেন্টেজের ম্যাথ, আমরা কি করব যে এই দুইটাকেই আমরা 100 দিয়ে গুণ করে দিয়ে সংখ্যাগুলোকে বড় করব। অর্থাৎ রেড মোজা ধরবো 300টা, সবুজ মোজা ধরবো কয়টা? 200টা, ঠিক আছে? এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রশ্নে বলতেছে যে সবুজ মোজার 80% হচ্ছে কটন।
তাহলে সবুজ মোজা যদি আমার 100% হয়, তার মধ্যে 80% যদি উল হয়, 80% যদি উলের মোজা হয়, তাহলে আপনার কটন মোজা কত? 20% না? 20%। অর্থাৎ গ্রিন কটন আছে কত পার্সেন্ট? 20%। কারণ বলেই দিছে যে গ্রিন মোজা যতগুলো আছে তার 80% হচ্ছে উলের। তাহলে 80% উলের হলে বাদ বাকি 20% কিসের হবে? গ্রিনের হবে। তো আমাকে আলটিমেটলি যেহেতু কটন বের করতে হবে, তাই আমি কটনটা বের করে নিলাম। তাহলে খেয়াল করে দেখেন, বলতেছে যে রেড মোজার 60% আমার কি? কটন। তাহলে 360%, দেখেন এই যে 60%, 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/5, অর্থাৎ 300-3/5 কত? 5×7 = 300, 3×7 = 180, অর্থাৎ 300টার মধ্যে 180টা হচ্ছে কটনের। আবার দেখেন, গ্রিন মুজার ভিতরে 20% হচ্ছে কটন। এই 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5। তার মানে এই যে 200, 200-র 1/5 অংশ কত? আপনি বলবেন যে 40। তাহলে আমার টোটাল মুজা কত? 300 আর 200, টোটাল মুজা হচ্ছে 500টা। 500টার মধ্যে আমার কটনের মুজা কয়টা? 180 আর হচ্ছে 40, অর্থাৎ 220টা হচ্ছে আমার কটনের মুজা। তাহলে এটা পার্সেন্টেজে কত সেটা দেখান। এখানে যাবে 5 বার, 5 এটার ভিতরে যাবে 44 বার। তার মানে হচ্ছে 44% হচ্ছে আমার কটনের মুজা আছে এখানে। পরেরটাতে চলে যাই, 7 নম্বর। দেখেন এই যে 7 নম্বর, এই টাইপের প্রশ্নগুলো আইবির খুব ফেভারিট প্রশ্ন। এই টাইপের অনেক প্রশ্ন অনেক জায়গায়, ব্যাংক বলেন বা অন্যান্য পরীক্ষাতে বলেন, এই টাইপের অনেক প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকে আইবি। ঠিক আছে, দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য টোটাল প্রাইস ফর এ ওয়াচ অ্যান্ড এ চেইন ইজ টাকা 500। বলতেছে যে একটা ঘড়ি আর একটা চেনের দাম একত্রে 500 টাকা। ইফ দ্য প্রাইস অফ দ্য ওয়াচ ইনক্রিজেস বাই 10%, বলতেছে যে ঘড়ির দাম যদি 10% বৃদ্ধি পায়, অ্যান্ড দ্যাট অফ দ্য চেইন বাই 5%, আর চেনের দাম যদি 5% বৃদ্ধি পায়, দ্য টোটাল প্রাইস বিকামস টাকা 545। তাহলে এই দুইটা জিনিসের নতুন দাম কত হয়ে যাবে? 545 টাকা হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য চেইন, তাহলে চেনের মূল্য কত সেটা বের করে দেখান, চেনের দাম কত এটা বের করে দেখান। তাহলে প্রশ্ন বলেই দিছে যে ঘড়ি আর হচ্ছে চেন, এই দুইটার দাম কত টাকা? 500 টাকা। আমরা জানি না যে কোনটার দাম কত, আমরা শুধু জানি যে দুইটা একত্রে 500 টাকা দিয়ে কিনছে। ঠিক আছে, সো আমরা যদি এখানে ধরে নেই যে ভাই আমার ঘড়ির দাম হচ্ছে এক্স টাকা, ঘড়ির দাম হচ্ছে এক্স টাকা, তাহলে চেইনের দাম কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 500 মাইনাস এক্স টাকা হবে হচ্ছে আপনার চেইনের দাম। এই তো নাকি? ঘড়ি আর হচ্ছে চেন মিলে 500 টাকা, আপনি জানেন না কোনটার দাম কত। তো আমি যদি ধরে নেই যে ঘড়ির দাম আমার এক্স টাকা, তাহলে চেনের দাম কত হবে? 500 থেকে এক্স বাদ দিলে যা থাকে সেটা আমার হচ্ছে চেনের দাম। তো আমাকে বলতেছে যে 10% ঘড়ির দাম আপনি বাড়াই দিয়েছেন। এই যে 10%, 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/10। ঠিক আছে, আবার এই যে বলতেছে যে 5% চেনের দাম বেড়ে গেছে, 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/20। ঠিক আছে, 1/20। তাহলে খেয়াল করেন, ঘড়ির দাম এক্স টাকা ছিল, এইটাকে আমি কি করছি? 10% বৃদ্ধি করছি। 10% বৃদ্ধি করা মানে কি? আগে ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 1 টাকা বেশি, অর্থাৎ 10-এর ওপর 1 টাকা বেশি করে দিছি, তাই না? তার মানে আমার দাম কত হবে? 11x/10 টাকা প্লাস। খেয়াল করেন, এরপরে বলতেছে যে চেনের দাম আমি 5% বৃদ্ধি করছি। 5% বৃদ্ধি মানে কি? 20 টাকার ওপরে 1 টাকা বৃদ্ধি। অর্থাৎ আগে আমার ঘড়ির দাম চেনের দাম ছিল 20 টাকা, এখন দাম কত হয়ে গেছে? এই যে 21 হয়ে গেছে। তাহলে এই যে কত বৃদ্ধি পাইছে? এই যে 21 ইন্টু চেনের দাম কত? এই যে 500 মাইনাস হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, এই যে ঘড়ির দাম 10% বৃদ্ধি পাইল,
চেনের দাম 5% বৃদ্ধি পাইল। বৃদ্ধি পাওয়ার পরে ওরা বলতেছে যে দামটা কত হয়ে যাবে। দেখেন, প্রথমে ছিল 500 টাকা, যখন এরা দুইবার বৃদ্ধি করে দিছে ঘড়ি আর চেনের দাম, তখন দামটার 500 না থাকবে না, সেটা কত হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে 545 হয়ে যাবে। তাহলে এই যে আমরা লিখতে পারি যে 545, এটাই হচ্ছে আপনার ইকুয়েশন। এই যে রিটেন দেখে ভয় করেন, আপনার লজিক ঠিক থাকলে রিটেন সাজানোই যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 545 টাকা দাম। এখন এটা সলভ করেন, 10 আর 20-এর লসাগু কত হবে, 20 হবে। 10 দোকানো 20, 11 দোকানো 22x প্লাস এখানে হচ্ছে 5 21, দেখেন 21 আর 500, তাহলে 5 21-এ কত হবে, 105 হবে। কয়টা শূন্য আছে, 2টা শূন্য। মাইনাস এই যে 21x ইকুয়াল টু কত, এই যে 545। ঠিক আছে, দেখেন এখন এই 22x থেকে 21x বাদ দিলে কত পাওয়া যাবে, শুধু x পাওয়া যাবে। প্লাস এই যে 10,500 ইজ ইকুয়াল টু 545 দোকানে কত হয়ে যাবে, 1090 আর এই যে একটা শূন্য, তাহলে x এর ভ্যালু কত, এই যে 10,900 থেকে 10,500 বাদ দিলে এই যে 400 হয়ে যাবে। তাহলে আমরা ওখানে ধরছিলাম যে ঘড়ির দাম হচ্ছে x টাকা, এই x এর দাম কত বেড়েছে, 400 টাকা। আমরা ওখানে ধরছিলাম যে চেনের দাম হচ্ছে 500 মাইনাস হচ্ছে x, তাহলে চেনের দাম কত হবে, এই যে 500 মাইনাস 400 ইজ ইকুয়াল টু কত, 100 টাকা হচ্ছে আপনার চেনের দাম। তো এটাই তো বের করতে বলতেছিল যে চেনের দাম কত, তুমি সেটা বের করো। সো চেনের দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সো এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, 100 টাকা হচ্ছে চেনের দাম। কিন্তু আমরা পরীক্ষায় আসলে এইভাবে করব না, তাহলে আমরা কিভাবে করব বলেন তো, আমার পুরান স্টুডেন্ট যারা আছেন বলেন তো এটাতে কি করতে পারি। এটা করব না আমরা, এই ইকুয়েশন আমরা সলভ করব না, মানে এই ইকুয়েশন ধরেই ম্যাথ করব না। তাহলে কি করব, আচ্ছা ইকুয়েশনটা স্যার বলবেন না, ভাই বলবেন। ঠিক আছে, ভাই বলবেন, তাহলেই হবে, স্যার বলার দরকার নেই। দেখেন, আপনারা বলতে থাকেন যে এটা আর কোন মেথডে করা যায়, ততক্ষণে আমি ওনাকে একটু ইকুয়েশনটা দেখেন। দেখেন, ইকুয়েশনটা ছিল এরকম, মানে এই লাইনটা ছিল এরকম যে ভাই প্রথমে দাম ছিল এক্স টাকা, আমি কি করছি 10% দাম বাড়াই দিছি, তার মানে এই যে এক্স এর আবার 10% দাম বাড়ছে। ঠিক আছে, এটা গেল ঘড়ির বিষয়। এবার আসেন চেনের বিষয়। চেনের দাম কত ছিল প্রথমে, আপনি বলবেন যে ভাই চেনের দাম ছিল হচ্ছে 500 মাইনাস এক্স। ঠিক আছে, এই যে 500 মাইনাস এক্স ছিল। ঠিক আছে, এইটা আবার কি করবে, 5% বৃদ্ধি পাবে। 5% মানে কত, এই যে 5% ইন্টু 500 মাইনাস এক্স। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করতে হবে। সো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, শূন্য আর শূন্য কেটে দেন, তাহলে না না ঠিক আছে, শূন্য শূন্য এখন আমরা এইভাবে করাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। শূন্যকে না কাটি, শূন্যকে এখানে না কেটে এইভাবে দেখাই, দেখেন। তাহলে আপনি বলবেন যে এইটা হয়ে যাবে এক্স প্লাস 10x ডিভাইডেড 100। ঠিক আছে, এটার সিচুয়েশন হয়ে যাবে এরকম, আর এইটা হয়ে যাবে এরকম যে 500 মাইনাস এক্স প্লাস, দেখেন 5 দিয়ে যদি এটাকে গুণ করে দেন তাহলে হচ্ছে আপনার 2500 মাইনাস 5x ডিভাইডেড কত, এই যে 100। ঠিক আছে, এখানে আবার ক্যালকুলেশন করলে 100, এখানে যদি লসাগু করেন 100 হবে, 100x আর 10x মিলে কত হয়ে যাবে, 110x হয়ে যাবে। প্লাস এখানে যদি আসেন তাহলে এখানে 500-র সাথে 100 গুণ করলে কত হয়ে যাবে, আপনি বলবেন যে ভাইয়া 50,000 মাইনাস 100x প্লাস, ঠিক আছে, এটা হয়ে যাবে কত, এই যে 2500 মাইনাস এটা হয়ে যাবে 5x। ঠিক আছে, নিচে আবার কত হবে, 100 হবে। ঠিক আছে, এইভাবে আপনি আবার নিচে যদি আবার লসাগু করেন, তাহলে আলটিমেটলি এইটা ভাঙতে 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 এই অবস্থায় চলে আসবে, মানে এই যে এই প্রথম লাইনের এই অবস্থায় চলে আসবে। সো এই ক্যালকুলেশনটাই জটিল, যদি আপনি এভাবে বিস্তারিত করতে যান
তাহলে এখানে আরো 2-1 লাইন করা লাগবে, করার পরে আপনি কাটাকাটি করে এই যে এই অবস্থায় আসতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে এত কাহিনী করার দরকার নাই। আমি আপনাকে ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিই, যে এটা তো আপনি এখন সলভ করতে পারবেন, এটা সলভ করা যাবে, এটা সলভ করলে আপনি আলটিমেটলি এই জায়গায় চলে আসতে পারবেন, এই 11x এর অর্থাৎ এই লাইনে চলে আসতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে 3টা লাইন আপনি বা 4টা লাইন আপনি বাদ দিলেন কিভাবে? একটা জিনিস খুব ভালোভাবে শুনে নেন। আপনাকে যখন পার্সেন্টেজে যখন বলবে যে 5% বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি পাইছে, আপনি তখন বুঝেই নেবেন যে এই যে 5% বৃদ্ধি পাচ্ছে বা 10% বৃদ্ধি পাচ্ছে, এগুলো সব হচ্ছে 100-র উপরে বৃদ্ধি পাচ্ছে। যদি বলে যে 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে জিনিসটা আগে 100 ছিল, 5% বৃদ্ধি পাওয়ার পরে এটা কত হয়ে যাবে? 105 হয়ে যাবে। যদি বলে যে 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝেই নেবেন যে জিনিসটা শুরুতে 100 ছিল, 100-র উপরে 10% বৃদ্ধি পাওয়ার পরে জিনিসটা কত হয়ে যাচ্ছে? 110 হচ্ছে। ঠিক সেম ভাবে আপনাকে যদি বলে যে জিনিসটা 5% কমে যাচ্ছে, তার মানে জিনিসটা শুরুতে 100 ছিল, 5% কমে গেলে কত হয়ে যাবে? এই যে 95 হয়ে যাবে। আবার যদি বলে যে জিনিসটা 10% কমে যাচ্ছে, তার মানে বুঝে নেবেন যে শুরুতে 100 ছিল, 100 থেকে 10% কমে গেলে জিনিসটা এখন কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। এখানেও আমরা কাহিনীটা সেম করছি। আমাকে যখন বলছে যে জিনিসের দাম 10% বৃদ্ধি পাইছে, তাহলে 10% বৃদ্ধি পাইছে মানে কি? 100-র উপরে 10% বৃদ্ধি পাইলে 110। তারপরে বলতেছে যে জিনিসের দাম 20% বৃদ্ধি পাইছে, তার মানে 100-র উপরে কত বৃদ্ধি পাবে? 20% বৃদ্ধি পাবে, 120 হবে। তো এখানে তো আমরা সেম কাহিনীটাই করছি। সরি, 20% না, 5%-এর কথা বলছে। 5%-এর কথা বলছে যে 5% বৃদ্ধি পাইছে, তাহলে 100-র উপর 5% বৃদ্ধি পেলে কত? 105। তাহলে এই দুইটাকে যদি ছোট করি, এই শূন্য কেটে দিলে কত? এই যে দেখেন ওপরে 11 থাকে, নিচে 10 থাকে, এই যে দেখেন ওপরে 11 নিচে 10। তারপরে খেয়াল করেন এখানে যেহেতু 5% বৃদ্ধি পেয়েছে, এটাকে যদি কেটে দিই, ওপরে 21 থাকে, নিচে 20 থাকে, এই যে দেখেন ওপরে 21 আছে, নিচে 20 আছে। বোঝা গেছে? বুঝতে পারছেন? যখন আপনাকে পার্সেন্টেজে কোনো কিছু বাড়ানো বা কমানোর কথা বলবে, আপনি বুঝেই নেবেন যে ভাই আমাকে 100 থেকে বাড়াইতে হবে, 100 থেকে কমাইতে হবে। বুঝতে পারছেন না এবার? এটাই হচ্ছে কাহিনী। মানে এই ক্যালকুলেশনটা আপনি এইভাবে 3-4 লাইন এমনিতেই স্কিপ করে আপনি ওখান থেকে শুরু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন দেখেন, এখন বলছে যে অপশন টেস্ট না, অপশন টেস্ট আমরা করবো না, আমরা এখান থেকে রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করতে পারি। আমরা চাইলে এই প্রশ্নটা রুল অফ অ্যালিগেশনে সমাধান করতে পারি। বুঝতে পারছেন? দেখেন, রুল অফ অ্যালিগেশনে কিভাবে সমাধান করব? যদিও রুল অফ অ্যালিগেশন সম্বন্ধে মানে আমি ধরে নিচ্ছি যে আপনাদের ধারণা আছে, ঠিক আছে? তারপরে রুল অফ অ্যালিগেশন সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা মিক্সচারের অধ্যায় বা রেশিওর অধ্যায় তো করবই। দেখেন, এখানে আপনাকে বলে দিছে যে একটা ঘড়ি আর একটা চেনের সম্মিলিত দাম কত? 500 টাকা। আপনি ঘড়ির দাম জানেন না যে ঘড়ির দাম আপনার কত, ঠিক আছে? আবার আপনাকে বলে দিছে যে ঘড়ির দাম 10% বৃদ্ধি করব, ঘড়ির দাম কি করব? 10% বৃদ্ধি করব। আর এই যে চেনের দাম, এটা আমি 5% বৃদ্ধি করব। করার পরে দামটা আমার কত হয়ে যাবে? 545 হবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঘড়ির দাম 10% বৃদ্ধি পাচ্ছে, চেনের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 5% বৃদ্ধি পাচ্ছে। তো আপনি দেখেন, আমরা মানুষকে কিন্তু এইভাবে বলি যে ভাই আমি একটা ঘড়ি কিনছিলাম, সেই ঘড়ির দাম যখন কিনছি তার চেয়ে এখন 10% দাম বেশি হয়েছে। আমি একটা চেন কিনছিলাম, তখন যা দাম ছিল এখন তার চেয়ে 5% দাম বেশি হয়েছে। মানুষ বলবে যে তুই কি বলতে চাচ্ছিস, সোজাসুজি বাংলা কথাই বল, এত কথা শোনার টাইম নাই। ঠিক আছে? মানুষ এরকম কথা বলে না যে আপনার কথা শোনার তার কিন্তু টাইম নাই। আপনি এইরকম, তার মানে ও শুনতে যাচ্ছে এরকম আলাদা আলাদা করে বলিস না যে ঘড়ির দাম 10% বৃদ্ধি পাইছে, চেনের দাম 5% বৃদ্ধি পাইছে, এরকম আলাদা করে শোনার দরকার নাই। তুই গড়ে কত পার্সেন্ট এখন বেশি করতেছিস বা গড়ে কত পার্সেন্ট বেশি দামে আছিস সেটা বল। তাই না? মানুষ তো আমাদেরকে জিজ্ঞাসা করে এটা, যে তাইলে তোর গড়ে কত বেশি বৃদ্ধি হইলো, ঘড়ি আর চেন মিলে গড়ে কত টাকা বেশি দাম হয়েছে এখন, এরকম কথাই তো জিজ্ঞাসা করে। সো আমরা এখানে এই যে ঘড়ির দাম আর চেনের দাম গড়ে কত টাকা বৃদ্ধি পাইছে সেটা বের করতে পারবো। দেখেন, ঘড়ি আর চেনের দাম প্রথমে ছিল 500 টাকা, পরে হয়েছে কত? 545। তাহলে এখানে মোটের উপরে কত বৃদ্ধি পাইছে? 45 টাকা বেশি 45 টাকা বেশি হয়েছে দাম। তাহলে এটা গড়ে কত বৃদ্ধি পাইলো? ঘড়ি আর চেন মিলে গড়ে কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো? কত পার্সেন্ট দাম বৃদ্ধি পাইছে? আপনি বলবেন যে ভাইয়া এই যে 9% দাম বৃদ্ধি পাইছে, 9% দাম আমার কি কি পাইছে? বৃদ্ধি পাইছে। তার মানে ঘড়ি আর চেন মিলে আমার দাম বৃদ্ধি পাইছে গড়ে কত? 9%। তাহলে ইন্ডিভিজুয়ালি ঘড়ির দাম 10% বৃদ্ধি পাইছে,
ইন্ডিভিজুয়ালি চেনের দাম 5% বৃদ্ধি পাইছে, বাট গড়ে দুইটা মিলে গড়ে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 9%। এখন আমরা এই যে 9 থেকে 5কে বিয়োগ করে দিব, আবার এই যে 10 থেকে 9কে বিয়োগ করে দিব, এখানে হবে 1, এখানে হবে 4। এখন আপনি বলতে পারেন যে এই যে 4:1 বের হয়েছে, এইটা কিসের, এটা কি দাম বের হইলো? দেখেন, আমরা যদি এখানে ধরে নিতাম যে আমার ঘড়ির দাম হচ্ছে x টাকা আর চেনের দাম হচ্ছে y টাকা, তাহলে আমি বলতাম যে ঘড়ির দাম হচ্ছে x টাকা আর চেনের দাম হচ্ছে y টাকা, অর্থাৎ x/y, অর্থাৎ ঘড়ির ক্রয় মূল্য x, চেনের ক্রয় মূল্য y। এখানে যেই অনুপাতটা বেরোছে সেটা মূলত ক্রয় মূল্যের অনুপাত, অর্থাৎ ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 4 আর এই যে চেনের ক্রয় মূল্য হচ্ছে y, এই y এর মান কত? 1। তাহলে আমরা তো জানি যে ঘড়ি আর চেন মিলে কত টাকা? 500 টাকা। তাহলে ঘড়ির দাম কত টাকা? 4 টাকা। চেনের দাম কত টাকা? 1 টাকা। টোটাল কত? 500। তাহলে 4 আর 1 5, 5 5 সমান সমান যদি 500 হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে চেনের দাম কত। সো চেনের দাম হচ্ছে আমার 1 টাকা। 5 পার্ট 100 হলে 1 পার্ট কত? 5 পার্ট 500 হলে 1 পার্ট কত হয়ে যাবে? এই যে 100 টাকা হবে। এই 100 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে? সো এগুলো আমরা চাইলে রুল অফ অ্যালিগেশনে করতে পারি উইদাউট ফর্মুলা, মানে ইকুয়েশন। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। এগুলো হচ্ছে ক্রয় মূল্য। এইটা যদি যদি কেউ বলেন যে এটা বোঝেন নাই, এটা না বুঝলে তাহলে বলতে হবে যে আপনি এটাও বোঝেন নাই। ঠিক আছে? কারণ এইটা রুল অফ এলিগেশন আসছে মূলত যে এইটা থেকে, এই গতানুগতিক ইকুয়েশন ফর্মেট থেকে এটা আসছে। সো আমরা এখানে এত কাহিনী করব না, বিধায় এখানে শর্টকাটে লিখছি, বা এগুলোকে অনেকে শর্টকাট বলে, যেটাই বলেন না কেন। ওই যে দেখেন উপরে আমি ধরে নিছি যে ঘড়ির ক্রয় মূল্য এক্স টাকা আর চেনের ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা, তাহলে উপরে ওই যে দেখেন এক্স অনুপাত ওয়াই লিখছি, তার মানে এক্স আর ওয়াই এর মানটাই আমার এখানে বিয়োগ করার পরে বের হবে। তো সেটাই বের হয়েছে যে 4 আর 1 বের হয়েছে, সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর অনুপাত, যে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে 1। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন 8 নম্বরে বলা হচ্ছে যে ইন জানুয়ারি 55% of a hospital's 300 patients were women. In February 30% of its 440 patients were women. What was the percent change in the number of women patients from January to February? Okay, fine. বলতেছে যে জানুয়ারি মাসে একটা হাসপাতালে 300 রোগীর মধ্যে 55% ছিল মহিলা, ফেব্রুয়ারি মাসে 440 জন রোগীর মধ্যে 30% ছিল মহিলা। তো আমাকে জিজ্ঞাসা করছে তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এই মানে কি ধরনের চেঞ্জ আসছে। ঠিক আছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে মহিলা রোগীর সংখ্যায় কি ধরনের চেঞ্জ আসছে, তো এটা বের করা তো কোনো কঠিন কাজ না। যদি আমরা জানুয়ারির হিসাব করি, জানুয়ারিতে রোগী ছিল হচ্ছে 300 জন। 300 জনের ভিতরে ওরা বলতেছে যে ভাই 55% হচ্ছে মহিলা রোগী, তাহলে 2 শূন্য কেটে দেন, 3 55তে কত হবে? 165। তার মানে জানুয়ারি মাসে মহিলা রোগী ছিল 165 জন। এখন আসেন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসে বলতেছে হাসপাতালে রুগী হচ্ছে 440, যার ভিতরে 30% হচ্ছে আমার মহিলা রুগী। 0 0 0 0 কেটে দেন, 3 44-এ কত হবে? 132, তাই না? 120 3 4 12, 132। তাহলে ফেব্রুয়ারিতে রুগীর সংখ্যা কত? 132, মহিলা রুগীর সংখ্যা। তাহলে খেয়াল করেন তো কত রুগী কমে গেছে।
মহিলা রোগীর সংখ্যা কত কমে গেল? আপনি বলবেন যে ভাই জানুয়ারিতে ছিল 165 জন মহিলা রোগী, ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে যে 132 জন মহিলা রোগী, তার মানে 33 জন রোগী কম আছে। 33 জন রোগী কম আছে। তো এইটা পার্সেন্টেজে কত কম এটা জিজ্ঞাসা করছে। তাহলে জানুয়ারিতে মহিলা রোগী ছিল 165, ফেব্রুয়ারিতে 165 সাপেক্ষে মহিলা রোগী কমে গেছে 33 জন। এটা পার্সেন্টেজে কত কমলো? 33 এটার ভিতরে 5 বার, 5 এটার ভিতরে 20 বার, তার মানে 20% কমে গেছে। কোথায়? ডিক্রিজ অফ 20%, অর্থাৎ মহিলা রোগীর সংখ্যা ফেব্রুয়ারিতে 20% কমে যাবে। দেখেন এখানে আবার মাইনাস দেওয়াকে অন্যভাবে নিয়েন না, এখানে মাইনাস দ্বারা বুঝাইছে যে কমে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? তাছাড়া অন্য কোনো কারণ নেই। মাইনাস দ্বারা বুঝাইছি যে জিনিসটা কমতেছে, ডিক্রিজ বুঝাচ্ছে মূল কথা। পরেরটাতে চলে যাই, 9 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে হাসিবস ওয়েট ইজ 140% অফ শওকতস ওয়েট, মওলাস ওয়েট ইজ 90% অফ মিশাস ওয়েট, মিশাস ওয়েটস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ শওকত, হোয়াট পার্সেন্ট অফ হাসিবস ওয়েট ইজ মওলাস ওয়েট? বলতেছে যে হাসিবের ওয়েট শওকতের ওয়েটের 140%, মওলার ওয়েট মিশার ওয়েটের 90%, মিশার ওয়েট শওকতের ওয়েটের দ্বিগুণ। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ হাসিবস ওয়েট ইজ মওলাস ওয়েট। বলতেছে যে মওলার ওয়েট হাসিবের ওয়েটের কত শতাংশ। মওলার ওয়েট হাসিবের ওয়েটের কত শতাংশ এটা বের করতে হবে। দেখেন এই যে 140%, 140%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 7/5, ঠিক আছে? 7/5 মানে আমি জিনিসটা একটু ভেঙে দেখাই। এখানে দেখেন হাসিব আর হচ্ছে মওলা, বলতেছে যে মওলা সরি হাসিব আর শওকত, হাসিব আর শওকত বলা হচ্ছে যে হাসিবের ওয়েট হবে শওকতের ওয়েটের 140%, অর্থাৎ শওকতের ওয়েট যদি 100 হয়, 100% হয়, হাসিবের ওয়েট কত হবে? 140 হবে। এই দুইটাকে ছোট করে আমরা 7:5 লিখতে পারি, 20 দিয়ে ভাগ করলে 7:5 হবে। তারপরে বলতেছে যে মওলার ওয়েট হচ্ছে মিশার ওয়েটের 90%। তাহলে দেখেন মওলার ওয়েট মিশার ওয়েটের 90%, তো মিশার ওয়েট যদি 100 হয় তাহলে মওলার ওয়েট কত? 90। 10 দিয়ে ভাগ করে দিলে এটা 9 হবে, এটা 10 হবে, ঠিক আছে? তারপরে বলতেছে যে মিশার ওয়েট শওকতের ওয়েটের দ্বিগুণ, মিশার ওয়েট শওকতের ওয়েটের দ্বিগুণ। তাহলে আমরা শওকতের ওয়েট কত জানি? এই যে 5 জানি, যে শওকতের ওয়েট যদি 5 হয়, এই যে বের করে রাখছে যে শওকতের ওয়েট 5, শওকতের ওয়েট যদি 5 হয়, মিশার ওয়েট কত হবে? দ্বিগুণ। তো 5-এর দ্বিগুণ কত? এই যে 10, ঠিক আছে? তো আমাকে আলটিমেটলি কি জিজ্ঞাসা করছে? আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ হাসিবস ওয়েট। তাহলে হাসিবের ওয়েট কত? এই যে 7, মানে হাসিবের ওয়েটের সাপেক্ষে এই মওলার ওয়েট, মওলার ওয়েট কত? এই যে 9, হাসিবের ওয়েটের সাপেক্ষে মওলার ওয়েট কত পার্সেন্টের সমান এটা বের করতে হবে। আমরা 7 এই 100-র ভিতরে কতবার দিতে পারবো? 14 বার, 14 দশমিক সামথিং কিছু একটা। তাহলে 9-14 কত হবে? 126, তাই না? 9-14 হচ্ছে 126, অর্থাৎ উত্তর হবে 126 পয়েন্ট সামথিং, বা 126-এর চেয়ে বড় কোনো সংখ্যা। এখানে 126 নাই, এখানে 90 নাই, মানে 126 নাই, এখানেও 126 নাই, এখানে 155 আছে। কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে ক্যালকুলেশন করে 7 দিয়ে 100-কে ভাগ করলে 14 দশমিক সামথিং কিছু একটা পাওয়া যাবে, তার সাথে 9 গুণ করলে 126-এর চেয়ে সামান্য কিছু বেশি হবে, 130-এর চেয়ে কম হবে, 126-এর চেয়ে বেশি হবে। 155 অনেক বড় সংখ্যা, এটা উত্তর হবে না। উত্তর হবে হচ্ছে এটা, কারণ 126-এর কাছাকাছি কোনো কিছু উত্তর হবে। তো 126-এর কাছাকাছি একমাত্র উত্তর হচ্ছে 128/4/7%। 128 সমস্ত 4/7% হচ্ছে এই প্রশ্নের উত্তর।
এইগুলা দেখেন, এই যে 9/7, এইটা মানে যারা আগারওয়াল করছেন এগুলা মুখস্থ থাকার কথা, যে এটার এই ফ্র্যাকশনাল ভ্যালুর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 128/4 সমস্ত 7%। এই যে 1/7, 1/7 মানে হচ্ছে 14 সমস্ত 2/7%। ঠিক আছে, তারপর হচ্ছে 2/7, 2/7 মানে হচ্ছে আপনার জাস্ট এটাকে দ্বিগুণ করে দিতে হবে। ঠিক আছে, যে 28 সমস্ত 4/14 বা 28 সমস্ত 2/7%, মানে এরকম, মানে এটা একটা সাইকেল মেনে চলবে। তো 9/7 মানে হচ্ছে 128 সমস্ত 4/7%। সো উত্তর হচ্ছে অপশন ই। এটা জানারও দরকার নাই, আপনি অ্যাপ্রক্সিমেটলি হিসাব করে আপনি উত্তর বের করে দিতে পারবেন যে ভাই 126-এর চেয়ে বেশি কিছু হবে, তো 126-এর চেয়ে বেশি একমাত্র একটা অপশন আছে অপশনিতে, তার মানে ওটাই উত্তর। একদম অ্যাকুরেট হিসাব বের করার কোনো প্রয়োজন নাই। পরেরটাতে চলে যাই। দেখেন, 10 নম্বরে বলা হচ্ছে যে ইন স্কুল উইথ দ্য সেম নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, একটা স্কুলে বালক এবং বালিকার সংখ্যা সমান সমান, 1/8 of the girls and 5/6 of the boys are residing in the hostel। বলতেছে যে বালিকাদের 1/8 আর বালকদের 5/6 হোস্টেলে থাকে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য স্টুডেন্টস কনসিস্টস অফ বয়েজ হু ডু নট রিসাইড ইন দ্য হোস্টেল। তাহলে বালকদের মধ্যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য স্টুডেন্ট কনসিস্ট অফ বয়েজ হু ডু নট রিসাইড, ওকে ফাইন। বলতেছে যে তাহলে শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ বালক এবং বালিকা মিলেই তো টোটাল শিক্ষার্থী, বলতেছে যে তাহলে টোটাল শিক্ষার্থীদের মধ্যে বালকদের কত অংশ হোস্টেলে থাকে না, মোট শিক্ষার্থীদের মধ্যে বালকদের কত অংশ হোস্টেলে থাকে না, এটা বের করা লাগবে। ভাই এখানে সবার প্রথমে যেই জিনিসটা মাথায় আপনার আসা লাগবে সেটা হচ্ছে যে বালক এবং বালিকা এই দুইটা মিলে টোটাল কতজন আছে, এই দুইটা গ্রুপ মিলে টোটাল কতজন, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা আমার কত। দেখেন, একটা প্রশ্নে ফ্র্যাকশন থাকা মানেই হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। এখানে অনেকে আমরা বিভিন্ন সময় এক্স ধরি, যে ধরে নিচ্ছি যে এক্স জন, তারপরে এক্স ধরে আমরা হিসাব টিসাব করি। আমরা করব না সেটা। আমরা কি করব, এই যে দুইটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1/8 আর একটা হচ্ছে 5/6। এই যে 1/8-এর ডিনোমিনেটর হচ্ছে 8, 5/6-এর ডিনোমিনেটর হচ্ছে 6। এই যে 8 আর 6, এই দুইটার আমরা কি করব, লসাগু করব। এই 8 আর 6-এর লসাগু পেয়ে যাব কত, 24, তাই না? 8 আর 6-এর লসাগু আমরা পেয়ে যাব কত, 24। এই 24কে আমরা কি ধরবো জানেন, এই 24কে আমরা ধরবো এরকম যে ভাই আপনি এটা দুইভাবে চিন্তা করতে পারেন, যে 24কে টোটাল শিক্ষার্থীর সংখ্যা ধরতে পারেন, আবার আপনি আরেকটা কাজ করতে পারেন যে দেখেন এক একজন এক একভাবে ধরে, মানে আপনি টোটাল শিক্ষার্থীর সংখ্যা 24 ধরতে পারেন। আবার আপনি এই কাজও করতে পারেন যে ভাই বয়েজের সংখ্যাও 24 জন, গার্লসের সংখ্যাও হচ্ছে আমার 24 জন, তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ বয়েজ আর গার্লস মিলে কত, 24 24 48 জন। আপনি এটাও করতে পারেন, আপনি এটাও করতে পারেন। আবার আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে ভাই বয়েজ আর গার্লস মিলে যদি আমার 24 হয়, তাহলে বয়েজের সংখ্যা হচ্ছে 12, গার্লসের সংখ্যা হচ্ছে 12। মূল কথা হচ্ছে যে আপনি এখানে মানে 8 দিয়েও ভাগ করতে পারবেন, 6 দিয়েও ভাগ করতে পারবেন, এমন কোনো সংখ্যা লাগবে। অর্থাৎ হয় 24 লাগবে, 24-এর মাল্টিপল লাগবে, অথবা 24-এর নিচের কোনো ফ্যাক্টর লাগবে। ঠিক আছে, যে কোনো একটা কিছু ধরতে পারেন। অর্থাৎ আপনি 1 নম্বর পদ্ধতিতেও ধরতে পারেন, 2 নম্বর পদ্ধতিতেও ধরতে পারেন। ঠিক আছে, এক একজন এক একভাবে ধরে অভ্যস্ত, আপনি যেভাবে ধরেন সেভাবেই উত্তর হবে। সো আমরা যদি প্রথমটাকে ধরি যে বয়েজ আর গার্লস মিলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমার 48 জন। টোটাল শিক্ষার্থী 48 হলে তাহলে আমরা তো জানি যে বয়েজের সংখ্যা 24 হইলে এই যে গার্লসের সংখ্যা কত হবে, 24ই হবে, কারণ বয়েজ আর গার্লস দুইজনের সংখ্যা কি সমান সমান। এখন খেয়াল করেন, আমরা এখন দেখব
যে গার্লসের মধ্যে কতজন হোস্টেলে থাকে, তো বলেই দিছে যে গার্লসের মধ্যে হোস্টেলে থাকবে 24/1 24/1 মানে হচ্ছে 3 জন। আর বয়েজদের মধ্যে হোস্টেলে থাকে কত, আপনি বলবেন যে ভাই 24/5/6 অর্থাৎ 20 জন। 20 জন। তো আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে কি, আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে মোট শিক্ষার্থীদের মধ্যে কত অংশ বালক আছে যারা হোস্টেলে থাকে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বালক হচ্ছে আমার 24 জন, বালক 24 জন, যার মধ্যে 20 জন হোস্টেলে থাকে। তার মানে বাকি 4 জন আছে, এরা হোস্টেলে থাকে না। এই 4 জন কি করে না, হোস্টেলে থাকে না। তাহলে আপনার রিকোয়ার্ড ফ্র্যাকশন কত হবে, যে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 48, 48-এর মধ্যে 4 জন বালক আছে যারা হোস্টেলে থাকে না। তাহলে 4/48 মানে কত, 1/12 না? দেখেন এই যে উত্তর আছে 1/12। বোঝা গেছে যে মোট শিক্ষার্থীর মধ্যে 12/1 হোস্টেলে থাকবে, 12/1 মানে বয়েজ হোস্টেলে থাকে না। দেখেন এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে মানে 12 আপনি কেন ধরবেন, আপনি এখন বলতে পারেন যে ভাই 1 নম্বর 2 নম্বর দিয়ে দেখান, 12 দিয়ে দেখান। দেখেন 12 দিয়ে আমি কেন ধরলাম না, এখানে কিন্তু একটা কথা আছে, আপনি চাইলেই ধরতে পারেন, আপনি ধরতে পারেন না এমন কোনো কথা নাই। আমি কি বলছি যে ধরতে পারবেন না এমন কোনো কথা নেই, আপনি ধরতেই পারেন, কিন্তু ক্যালকুলেশন জটিল হবে। কেন ক্যালকুলেশন জটিল হবে আমি আপনাকে একটু বলি, যে আমি কেন এই 12 জন 12 জন করে ধরলাম না। কারণ হচ্ছে যা আমাকে বলছে যে গার্লসের মধ্যে থেকে 1/8 হোস্টেলে থাকে। আপনি 8 দিয়ে সারা জীবন চেষ্টা করলেও 12কে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন না, দশমিক আসবে। আপনি একদম ক্যালকুলেশন করতে পারবেন না তা না, ক্যালকুলেশন করতে পারবেন, কিন্তু এখানে কি আসবে, একটা ডেসিমাল সংখ্যা আসবে। সো ডেসিমাল সংখ্যা নিয়ে হিসাব করাটা একটু কেমন জানি হয়ে যায় না, সময় বেশি লাগবে, ভুল হইতে পারে, নানা রকম কাহিনী হইতে পারে। এই জন্য আমরা এটাকে ধরি নাই। আপনি ধরতে পারবেন না এমন না, আপনি চাইলেই ধরতে পারবেন, আপনি চাইলেই ধরতে পারবেন। 8 দিয়ে 12কে ভাগ করলে 1.5 আসে, ঠিক আছে? সো এখানে একটা দশমিক সংখ্যা আসবে, সো ঝামেলা না। আবার আপনি এই যে বয়েজদের সংখ্যাকে আবার খুব ইজিলি করতে পারবেন, কারণ 6 দিয়ে 12কে ভাগ করা যাবে। আপনি চাইলেই করতে পারবেন, কিন্তু অযথা এখানে দশমিক সংখ্যা নিয়ে আসার কোনো দরকার আছে? সো এই জন্য আমরা 12 দিয়ে ধরবো না। এগুলো আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনি কোনটা ধরবেন আর কোনটা ধরবেন না। এইটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া অন্য কোনো পার্থক্য নাই। দশমিক দিয়ে উত্তর ওই একই আসবে, 1/12 আসবে। আবার ধরেন যে এরকম হইল যে চব অনেক ম্যাথ আছে এরকম, যে লসাগু করে 24 হয়েছে বা 48 হয়েছে, সেটা দিয়েও আমি ভাগ করতে পারতেছি না, ভাগ করলেও আমার দশমিক আসতেছে, তখন আমরা কি করি, যে ওইটার আবার কোনো মাল্টিপল ধরার চেষ্টা করি, অর্থাৎ ওই সংখ্যাকে ডাবল করি, ডাবল করে ওই সংখ্যাটাকে ধরার চেষ্টা করি। ধরেন যে এখানে যদি 24 দিয়ে না হইতো, যে 24 আমার ভাগ যাচ্ছে না, 6 দিয়েও যাচ্ছে না, 8 দিয়েও যাচ্ছে না, তাহলে আমরা কি করতাম, 24-এর ডাবল 48 ধরতাম। 48কেও ধরেন যে যাচ্ছে না, তখন আমরা 48-এর ডাবল 96 করতাম, বা 96-কে ধরতাম। 96কেও যদি না যায়, 96-এর ডাবল 192-কে ধরতাম। অর্থাৎ এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকতো, যে কখন যায় মানে কখন আসলে ভাগ করতে পারবো, সেই যেই সংখ্যাটাকে ভাগ করতে পারবো সেই সংখ্যাটাকে ধরবো। ঠিক আছে? এরকম হয়তো দেখা যাচ্ছে যে আপনি বলবেন যে ভাই তাহলে কত পর্যন্ত যাবো, এটা একটা ঝামেলা না, আমি তো জানি না। এমন কথা হচ্ছে যে ভাই কত পর্যন্ত, আপনি 2 ঘর যদি না হয়, 2 ঘর সামনে গেলে বুঝতে পারবেন যে হবে কি হবে না। এইভাবে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন রিটেনে ফ্র্যাকশনের কিছু প্রশ্ন আছে, আপনি এরকম প্রশ্ন পাবেন ফ্র্যাকশনের, যে যেগুলোতে আপনি ডাবল করার পরেও যাচ্ছে না, মানে ভাগ করা যায় না, ঝামেলা হয়ে যায়, মানে বেশি মানে আরো বড় সংখ্যা ধরতে বলে, আরো বড় সংখ্যা ধরতে বলে, তখন আমরা মানে একদম নিরুপায় যখন হয়ে যাব তখন এক্স ধরবো, তার আগে এক্স ধরবো না। ঠিক আছে? প্রিলিতে এটা ঘটে না, প্রিলিতে মোটামুটি আপনি মানে সংখ্যা একটা না একটা পাবেন আপনার রেঞ্জের মধ্যে, যে যেই সংখ্যা ধরে আপনি হিসাবগুলো করতে পারবেন। রিটেনে কিছু প্রশ্ন এরকম আছে যে যেগুলো আপনি সংখ্যা ডাবল 4 গুণ করার পরে দেখা যাচ্ছে যে ভাগ করা যাচ্ছে না, তখন আমরা এক্স ধরি। পরেরটাতে চলে যান, 11 নম্বর।
দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য ইম্পোর্ট ডিউটি অন এ কার ইজ 50% অফ ইটস কস্ট অ্যান্ড এডিশনাল সাপ্লিমেন্টারি ট্যাক্স অফ 30% ইজ চার্জড অন দ্য কস্ট প্লাস ইম্পোর্ট ডিউটি ইফ দ্য টোটাল অফ ইম্পোর্ট ডিউটি অ্যান্ড সাপ্লিমেন্টারি ট্যাক্স ইজ টাকা 2,85,000 হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য কার। বলতেছে যে ধরে নেন যে আপনি একটা গাড়ি কিনছেন, ঠিক আছে, একটা গাড়ি কিনছেন, তো এই গাড়ি কিনে যখন বাংলাদেশে নিয়ে আসবেন তখন গাড়ির দাম যা তার 50% টাকা আপনাকে সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। তারপরে বলতেছে যে এই যে গাড়ি কিনলাম 50% ট্যাক্স দিলাম, দেওয়ার পরে এই দুইটা মিলে অর্থাৎ গাড়ির ক্রয় মূল্য আরো সরি অ্যান এডিশনাল সাপ্লিমেন্টারি ট্যাক্স অফ 30% ইজ চার্জ অন কস্ট প্লাস, ও হ্যাঁ, বলতেছে যে তাহলে এই গাড়ির ক্রয় মূল্য আর ট্যাক্স মিলে যত টাকা হইল তার উপরে আবার 30% আমাকে সাপ্লিমেন্টারি আবার ট্যাক্স দেওয়া লাগে, আবার 30% সাপ্লিমেন্টারি ট্যাক্স দেওয়া লাগে। বলতেছে যে ভাই এই যে আমদানি মানে ইম্পোর্ট ডিউটি আর হচ্ছে সাপ্লিমেন্টারি ট্যাক্স, এই দুইটার টোটাল অ্যামাউন্ট যদি 2,85,000 হয়, মানে ইম্পোর্ট ডিউটি আর সাপ্লিমেন্টারি ট্যাক্সে যদি আমি 2,85,000 দিই, তাহলে গাড়ির দাম কত, গাড়িটা আমি কত টাকা দিয়ে কিনছি এটা বের করে দেখান। ঠিক আছে, খেয়াল করেন, আমি জানি না গাড়ির দাম কত, আমি ধরেই নিচ্ছি যে গাড়ির দাম হচ্ছে আমার 100 টাকা। কথা বুঝছেন, গাড়ি আমি 100 টাকা দিয়ে কিনছি, গাড়ির কস্ট প্রাইস 100 টাকা। এখন যখন আমি বাংলাদেশে নিয়ে আসতেছি তখন ইম্পোর্ট ডিউটি কত দেওয়া লাগতেছে, 50% অফ ইটস কস্ট, অর্থাৎ এই 100-র উপর 50% ইম্পোর্ট ডিউটি দেওয়া লাগতেছে, তার মানে 50 টাকা হচ্ছে আমার ইম্পোর্ট ডিউটি দিলাম। এখন এই যে সাপ্লিমেন্টারি ট্যাক্স দেওয়া লাগবে আবার 30%, সাপ্লিমেন্টারি ট্যাক্স আমি কার উপরে দিব 30%, বলতেছে যে এই যে গাড়ির ক্রয় মূল্য আর হচ্ছে ইম্পোর্ট ডিউটি এই দুইটা মিলে যে 150 টাকা হয়েছে, গাড়ির ক্রয় মূল্য আর ইম্পোর্ট ডিউটি মিলে যে 150 টাকা, এই 150 টাকার ওপরে আবার আপনাকে সাপ্লিমেন্টারি ট্যাক্স দিতে হবে কত, 30%। 30% মানে কত, 3/10, তার মানে হচ্ছে 3×15 45 টাকা আপনাকে সাপ্লিমেন্টারি ট্যাক্স দেওয়া লাগবে। এখন খেয়াল করে দেখেন, আমার এখানে ইম্পোর্ট ডিউটি আর সাপ্লিমেন্টারি ট্যাক্স এই দুইটা মিলে টোটাল অ্যামাউন্ট কত, আপনি বলবেন যে 50 আর 45, অর্থাৎ 50 যোগ 45 ইজ ইকুয়াল টু 95 টাকা হচ্ছে আমার ইম্পোর্ট ডিউটি আর সাপ্লিমেন্টারি ট্যাক্স, এই দুইটার যোগফল হচ্ছে 95। সো আমাদের এই দুইটার যোগফল যেটা 95, প্রশ্ন বলতেছে যে ইম্পোর্ট ডিউটি আর সাপ্লিমেন্টারি ট্যাক্স মিলে আমি কত টাকা পে করি, 2,85,000 টাকা পে করি। তো জিজ্ঞাসা করছে যে গাড়ি কত টাকা দিয়ে কিনছেন সেটা বের করেন। সো গাড়ি তো কিনছে আমি 100 টাকা দিয়ে, তাহলে এই 100 সমান সমান কত এটা বের করতে হবে। তাহলে দেখেন 2,85,000 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 95, 5 এখানে 20 বার যাবে, 5 এখানে 19 বার যাবে, 19 28-এর ভিতরে একবার যাবে, হাতে থেকে 9, 5 19 95, তাহলে এখানে হচ্ছে 15,000, 15,000 আর 20, তাহলে 15 দোকানে কত হয়ে যাবে 30, 3 আর 1 4, 1 2 3 4, এই যে 3 লাখ টাকা। অপশনের উত্তর, যে গাড়িটা কিনছে আমি মূলত 3 লক্ষ টাকা দিয়ে। পরেরটাতে চলে যাই, 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু পে 15% ট্যাক্স অন এ মার্সিডিজ কার অ্যান্ড 20% ট্যাক্স অন এ বিএমডব্লিউ কার। If the price of BMW is 20% more than that of the Mercedes, then tax paid for a BMW is what percent of the tax paid for Mercedes? দেখেন এখানে বলতেছে যে আপনাকে মার্সিডিজ গাড়ির উপরে 15% ট্যাক্স দেওয়া লাগে, বিএমডব্লিউ এর উপরে 20% ট্যাক্স দেওয়া লাগে। বলতেছে যে বিএমডব্লিউ গাড়ির দাম মার্সিডিজ গাড়ির চেয়ে 20% বেশি। এখন আমাকে জিজ্ঞাসা করছে যে দ্য ট্যাক্স পেইড ফর এ বিএমডব্লিউ ইজ হোয়াট পার্সেন্ট
অফ দ্য ট্যাক্স পেইড ফর মার্সিডিজ। তাহলে মার্সিডিজের সাপেক্ষে বিএমডব্লিউ গাড়িতে আপনি কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে থাকেন, ঠিক আছে, যে মার্সিডিজের তুলনায় বিএমডব্লিউতে আপনি কত পার্সেন্ট ট্যাক্স দেন এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন, খুব সহজ হিসাব। এটা ধরেন যে মার্সিডিজ, এটা ধরেন হচ্ছে আপনার বিএমডব্লিউ, ঠিক আছে। তাহলে বলতেছে যে মার্সিডিজ গাড়ির চেয়ে বিএমডব্লিউ গাড়ির দাম কত পার্সেন্ট বেশি? 20% বেশি। তো মার্সিডিজের দাম যদি 100 টাকা হয়, বিএমডব্লিউর দাম কত হবে? 120 টাকা। তো বলতেছে যে মার্সিডিজের ওপর ট্যাক্স দেওয়া লাগবে কত? 15%। তার মানে 100-র ওপরে আমি ট্যাক্স দিব কত? 15 টাকা ট্যাক্স দিব। আর এখানে বিএমডব্লিউর ওপরে আমি ট্যাক্স দিব কত? বলতেছে যে 120-এর 20% ট্যাক্স দিবেন। 120-এর 20% কত? 24 টাকা। 24 টাকা ট্যাক্স দিব। তার মানে বিএমডব্লিউতে ট্যাক্স দেওয়া লাগে 24 টাকা, মার্সিডিজে ট্যাক্স দেওয়া লাগে কত টাকা? 15 টাকা। তো আমাকে এইটাই জিজ্ঞাসা করছে যে দেন তাহলে দ্য ট্যাক্স পেইড ফর এ বিএমডব্লিউ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য ট্যাক্স পেইড অফ ফর মার্সিডিজ। তাহলে বলতেছে যে মার্সিডিজে আপনি যত টাকা ট্যাক্স দিলেন তার সাপেক্ষে এই যে বিএমডব্লিউতে যে আপনি ট্যাক্স দিচ্ছেন এটা কত পার্সেন্টের সমান সেটা বের করেন। তো খেয়াল করেন, 5 এখানে 20 বার যাবে, 5 এখানে 3 বার যাবে, 3 এখানে 8 বার যাবে, 8 20-এ কত? এই যে 160%। অর্থাৎ মার্সিডিজের সাপেক্ষে বিএমডব্লিউতে আমি ট্যাক্স দিচ্ছি কত? 160%। আসেন পরেরটাতে চলে গেল, 13 নম্বর। দেখেন এই টাইপের প্রশ্ন ব্যাংকের পরীক্ষাতেও আসছে, ঠিক আছে। তেরোতে কি বলা হচ্ছে যে ইউ ক্যান নাও পারচেস 5 মোর ব্যানানাস উইথ টাকা 75 ডিউ টু এ রিডাকশন ইন প্রাইস বাই 20%। ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ 1 ডজন অফ ব্যানানাস। বলতেছে যে কলার দাম 20% কমে যাওয়ার কারণে 75 টাকা দিয়ে আপনি আরও 5টা কলা বেশি কিনতে পারেন। কথা বুঝছেন? কলার দাম 20% কমে যাওয়ার ফলে 75 টাকা দিয়ে আমি আগে যতগুলো কলা কিনতাম এখন আমি তার চেয়ে আরও 5টা বেশি কিনতে পারি। জিজ্ঞাসা করছে যে বর্তমানে 1 ডজন বা 12টা কলার দাম কত, এটা বের করে দেখান। বর্তমানে 1 ডজন বা 12টা কলার দাম কত এটা বের করতে হবে। খেয়াল করেন, এই যে বলে নাই যে 20% রিডাকশন ঘটছে, দাম কমে গেছে। এই যে 20% কমে যাওয়া মানে কি? 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5, মানে হচ্ছে 5 টাকার ওপরে 1 টাকা দাম আমার কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে এখানে দুইটা সিচুয়েশন, দাম কমার আগের একটা সিচুয়েশন, ঠিক আছে, দাম কমার পরের একটা সিচুয়েশন। তাহলে কলার দাম কমার আগে কলার দাম কত ছিল? 5 টাকা ধরে নেন যে কলার দাম ছিল 5 টাকা, এখন 20% রিডাকশন ঘটছে, মানে হচ্ছে 5 টাকার ওপরে 1 টাকা কমে গেছে। তাহলে বর্তমানে কলার দাম কত? 4 টাকা। তাহলে আগে কলার দাম 5, বর্তমানে কলার দাম কত? 4। এইটা হচ্ছে তাদের প্রাইস রেশিও। এই প্রাইস রেশিওর সাথে কোয়ান্টিটি রেশিওর একটা সম্পর্ক আছে। প্রাইসের সাথে কোয়ান্টিটির সম্পর্ক হচ্ছে উল্টা সম্পর্ক, অর্থাৎ প্রাইস রেশিও 5:4 হলে আমার কোয়ান্টিটি রেশিও কত হবে? এই যে 4:5 হবে। এখন আপনি বলতে পারেন যে কেন উল্টা? সহজ উত্তর ভাই, কেন উল্টা তার সহজ উত্তর হচ্ছে যে যখন আপনার দাম 5 টাকা তখন ধরে নেন কলা কিনছেন আপনি 4টা, যখন কলার দাম কমে 4 টাকা হয়ে গেছে তখন আপনি কলা কয়টা কিনছেন? 5টা কিনছেন। তার মানে কি, দাম বেশি হলে কলা কম কিনেন, দাম কমলে কলা বেশি কিনেন।
তাহলে এই প্রাইসের সাথে কোয়ান্টিটি সম্পর্ক উল্টা হয়ে গেল না? উল্টাই তো হইল। এই জন্য বলতেছি যে প্রাইস আর কোয়ান্টিটি রেশিও একে অপরের উল্টা হবে, বিপরীত হবে। এখন আমাকে বলতেছে যে এই যে দামটা যে কমে গেছে, কলার দাম কমে যাওয়ার কারণে আমি এখন 5টা কলা বেশি কিনতে পারি। কলার দাম কমে যাওয়ার কারণে আমি 5টা কলা বেশি কিনতে পারি। তার মানে আগে আমি কলা কিনতাম 4টা, এখন আমি কলা কিনি কয়টা? 5টা। তাহলে আমাদের বোর্ডে আমি কতগুলা কলা বেশি কিনতেছি? আপনি বলবেন যে ভাই বোর্ডে কলা বেশি কিনতেছেন একটা, সো আমরা এখানে একটা কলা বেশি কিনতেছি, আর প্রশ্নে বলতেছে যে কলা বেশি কিনা যাচ্ছে 5টা। তাহলে 1 সমান সমান 5 হইলে এই 5 সমান সমান কত হবে? 5 5 25 হবে। আর এই 4 সমান সমান কত হবে? 4 5 20 হবে। অর্থাৎ আগে আমি 20টা কলা কিনতাম, কলার দাম কমে যাওয়ার কারণে এখন আমি 25টা কিনি বা 5টা বেশি কিনতে পারি। তো খেয়াল করেন, আগে আমি এই 20টা কলা কিনতাম আমি কত টাকা দিয়ে? 75 টাকা দিয়ে। এখন কলার দাম কমে যায়, আমি এই 25টা কলা এখন কত টাকায় কিনতে পারি? 75 টাকায় কিনতে পারি। এই জন্য বলতেছে যে কলার দাম কমে যায় 75 টাকা দিয়ে, আগের চেয়ে 5টা কলা বেশি কেনা যায়। তাহলে আমরা এখন ইজিলি বলতে পারি যে ভাই 25টা কলার দাম যদি 25টা কলার দাম যদি আমার 75 টাকা হয়, প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 12টা কলার দাম কত হবে। তাহলে 25 এটা 3 গুণ হয়ে গেছে, তার মানে 12 এটাও 3 গুণ হয়ে কত হয়ে যাবে? এই যে 36 টাকা হয়ে যাবে। তার মানে বর্তমানে 1 ডজন বা 12টা কলার দাম কত টাকা? 36 টাকা। পরেরটাতে চলে যান। দেখেন 14তে কি বলতেছে যে if the length of each of the sides of 3 square garden plots is increased by 50%, by what percentage is the sum of the areas of the 3 plots increased? বলতেছে যে ভাই আপনার 3টা বর্গাকৃতির বাগান আছে, তো প্রত্যেকটা বাগানের দৈর্ঘ্য যদি আপনার 50% করে বৃদ্ধি পায়, তাহলে এই 3টা বাগানের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 3টা বাগানের ক্ষেত্রফলের সমষ্টি কত বৃদ্ধি পাবে, এটা জিজ্ঞাসা করছে। নর্মাল সেন্সে চিন্তা করেন, বাগানটা কি আকৃতির? স্কোয়ার আকৃতির, মানে স্কোয়ার শেপের, বর্গাকৃতির। বর্গের কি হয়? প্রতিটা বাহু সমান হয়। বর্গের 4টা বাহু, 4টা বাহুই সমান। ঠিক আছে? তাহলে এখানে বলতেছে যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আপনার কি হয়েছে? 50% করে বৃদ্ধি পাইছে। খেয়াল করে দেখেন, এই যে 50% বৃদ্ধি মানে কি? 50%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/2। তার মানে আগে ছিল 2 করে, এখন সেটা কত হয়ে যাবে? 2 এর উপরে 1 বেশি, অর্থাৎ 3 হয়ে যাবে। আমি যদি ধরে নেই যে, ধরে নেন আগের সিচুয়েশন, ধরে নেন যে আগে আপনার এইটা একটা বর্গক্ষেত্র, একদম অ্যাকুরেট হবে না, জাস্ট বুঝে নেন। এইটা একটা বর্গক্ষেত্র, এইটা একটা বর্গক্ষেত্র। এই 3টা বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 করে হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 করে হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 2 করে। আর এই যে নিউ যেই বর্গক্ষেত্র, এইগুলা ধরে নেন যে একটু বড়। ঠিক আছে? এইগুলো ধরে নেন যে একটু বড়। বলতেছে যে এখন প্রতিটা বাহুর দৈর্ঘ্য আপনি কি করছেন? 50% করে বাড়ায় দিয়েছেন। অর্থাৎ আগে 2 করেছিল, এখন 3 করে। অর্থাৎ এইটাও 3, এইটাও 3, এইটাও 3, এইটাও 3, এইটাও 3, এটাও 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 3। ঠিক আছে? তাহলে আমি যদি আপনাকে এখন জিজ্ঞাসা করি যে ভাইয়া বর্গের ক্ষেত্রফল কেমনে বের করে? বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করে? আপনি বলবেন যে ভাই যে কোনো বাহুর উপরে স্কোয়ার, যে কোনো বাহুর উপরে স্কোয়ার। তাহলে এই যে বর্গটা, এইটার এরিয়া কত হবে? আপনি বলবেন যে ভাই 2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 4। এইটার এরিয়া কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 4।
এইটার এরিয়া কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 4। তাহলে এই ক্ষেত্রফল 4, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4। তাহলে 3টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টোটাল কত হইল? 12 হইল। 12। এখন খেয়াল করেন, আমি যদি বলি যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, আপনি বলবেন যে ভাই 3-এর উপর স্কোয়ার অর্থাৎ 9। এটার কত? 3-এর উপর স্কোয়ার 9। এটা কত? 3-এর উপর স্কোয়ার 9। তাহলে এই 3টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 27 হবে। তো প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? প্রশ্নে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট ইজ দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য 3 প্লটস ইনক্রিজড। তাহলে এই যে 3টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? তাহলে প্রথম 3টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 12, পরের 3টা বর্গ মানে 50% বাড়ানোর ফলে পরের 3টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? 27। তাহলে কত বৃদ্ধি পাইছে? 12 থেকে 27 হয়ে গেছে, তার মানে কি 15 বৃদ্ধি পাইছে। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ কত? যে ভাই 12 ছিল আগে, এখন কত বৃদ্ধি পাইছে? 15 বৃদ্ধি পাইছে। এটা শতকরায় কত? 4 এখানে 25 বার, 4 এখানে 3 বার, 3 এখানে 5 বার, 5 25-এ কত? এই যে 125%। অপশন ডিতে উত্তর, যে ভাই 125% বৃদ্ধি পাবে। ক্ষেত্রফলের সমষ্টি 125% বৃদ্ধি পাবে। পরেরটাতে চলে যান। দেখেন, এখানে বলা হচ্ছে যে এই স্টোর চার্জেস টাকা 52 ফর এ ভিডিও গেম। বলতেছে যে একটা দোকানে ভিডিও গেমের দাম হচ্ছে 52 টাকা। দ্য প্রাইস ইজ 30% গ্রেটার দেন দ্য স্টোরস কস্ট টু বাই দ্য গেম ফর ইটস সাপ্লায়ার। বলতেছে যে সাপ্লায়ার কাছ থেকে যত টাকায় কিনছিল দোকানের দাম তার চেয়ে 30% বেশি। অ্যাজ অ্যান ইনসেন্টিভ টু দ্য স্টোরস ক্লার্কস, দ্য ম্যানেজার অ্যালাউস এ ক্লার্ক টু পারচেজ দ্য ভিডিও গেম ফর 10% লেস দেন দ্য স্টোরস কস্ট। বলতেছে যে ওই দোকানের একজন কর্মচারী ওই ভিডিও গেমটা কিনবে, তো দোকানের ম্যানেজার বলছে যে যাও, তুমি যেহেতু আমার দোকানে কাজ করো তাই তোমাকে আমি আমার কস্ট প্রাইস থেকে মানে স্টোরের যে দাম সেখান থেকে আমি তোমাকে 10% ছাড়ে জিনিসটা দিয়ে দিব। হাউ মাচ উড এ স্টোর ক্লার্ক হ্যাভ টু পে ফর দিস ভিডিও গেম? তাহলে ওই ভিডিও গেমের জন্য ওই কর্মচারী কত টাকা পে করবে? ঠিক আছে, কত টাকা পে করবে এটা জিজ্ঞাসা করছে। কথা বুঝছেন? বলতেছে যে স্টোরস কস্ট টু বাই দ্য গেম ফর ইটস সাপ্লায়ার। এখন কথা হচ্ছে যে বিষয়টা হবে এইরকম যে দোকানদার বা ওই দোকানের ম্যানেজার জিনিসটা যত টাকাতে কিনছে তার চেয়ে 30% বেশি দাম যে বিক্রি করবে। ঠিক আছে, ধরেন যে আমি যদি একটা কলম 10 টাকাতে কিনে নিয়ে আসি, আমি তো জিনিসটা 10 টাকাতেই বিক্রি করব না, আমি জিনিসটা 10-এর বেশি 13 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে বিক্রি করব, অর্থাৎ আমাকে তো লাভ করতে হবে। সো এখানে দোকানদারের সিস্টেমটাও সেম একই রকম, যে ও ধরেন যে একটা একটা কিছু টাকায় কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে আসার পরে 30% বেশি দামে বিক্রি করতেছে। সো এই যে এখানে বলতেছে যে 30% বেশি, 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 3/10। তার মানে 30% বেশি মানে হচ্ছে 10 টাকার ওপরে 3 টাকা বেশি, অর্থাৎ জিনিসটার দাম হচ্ছে 10 টাকা, জিনিসটার অরিজিনাল যেই প্রাইস সেটা হচ্ছে 10 টাকা, আর সে বিক্রি করতেছে কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে 10-এর উপর 3 টাকা বেশি, অর্থাৎ 13 টাকা দিয়ে বিক্রি করতেছে। তাহলে এই যে 13 টাকা, আমাদের এখানে যেটা 13 টাকা, প্রশ্নে সেটা কত টাকা? 52 টাকা। তো 13/52 হইলে আমার দরকার যে অরিজিনাল প্রাইস অর্থাৎ স্টোরের প্রাইসটা কত, দোকানের দামটা কত, দোকানের জিনিসটার দামটা কত। তাহলে 10 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 52 গুণন 10 ডিভাইডেড হচ্ছে 13, 13 এটার ভিতরে 4 বার, 4 10 হচ্ছে 40 টাকা। 40 টাকা, তার মানে স্টোর প্রাইস কত টাকা? 40 টাকা। এখন ওই দোকানের কর্মচারী চিন্তা করলো যে আমি এই ভিডিও গেমসটা কিনবো, তো ম্যানেজার বলতেছে যে যা, তুই যেহেতু আমার দোকানে কাজ করিস তোকে এই 40 টাকার ওপরে আমি 10% ডিসকাউন্ট দিব।
40-এর উপরে 10% ডিসকাউন্ট দিব। তার মানে 40 টাকার জিনিস ও 10% ডিসকাউন্ট পাবে। 40-এর 10% হচ্ছে 4 টাকা। তার মানে 40 টাকার জিনিসে 4 টাকা ডিসকাউন্ট পাইলে জিনিসটা সে কত টাকা দিয়ে কিনবে? 36 টাকা দিয়ে কিনবে। সো উত্তর কোথায় আছে? অপশন ইতে। সে এই জিনিসটার জন্য 36 টাকা পে করবে। পাশে বাসায় কয়েকটা পিচ্চি আছে। আমি আমার জীবনে অনেক বাচ্চা কাচ্চা দেখছি, কিন্তু এরকম মানে দুষ্ট বাচ্চা কাচ্চা আমি জীবনে দেখি নাই। মানে এত পরিমাণে দুষ্ট যে বলার বাইরে। ওর মানে একদম পাশাপাশি ভাষা, তো ওর মায়ের কথাগুলো শোনা যায় যে ওর মা কতটা বিরক্ত বাচ্চাদের উপর। দেখেন, এখানে 13 = 52 জিনিসটা হচ্ছে এরকম যে ধরে নেন যে আপনি 100 টাকাতে কোনো একটা জিনিস কিনছেন। 100 টাকাতে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসছেন। 100 টাকাতে একটা জিনিস কিনছেন, সো আপনি জিনিসটাকে 100 টাকায় বিক্রি করবেন? অবশ্যই না। 100 টাকাতে কিনে নিয়ে এসে আপনি এখানে কি করছেন? 30% দাম বেশি করে লিখে রাখছেন। এই যে দেখেন লেখা আছে যে দ্য প্রাইস ইজ 30% গ্রেটার দেন দ্য স্টোরস কস্ট। অর্থাৎ স্টোরস কস্ট বলতে আমি বুঝাচ্ছি যে কস্ট প্রাইসকে, যে জিনিসটা 100 টাকাতে কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসার পরে জিনিসটা 30% বেশি দামে বিক্রি করতেছেন। তার মানে 100 টাকার জিনিসটা আপনি 130 টাকা দিয়ে আপনি বিক্রি করতেছেন। 130 টাকা দিয়ে বিক্রি করতেছেন, অর্থাৎ 130 টাকা আপনি মূল্য নির্ধারণ করছেন। 100 টাকার জিনিসটা 130 টাকা মূল্য নির্ধারণ করতেছেন। তো এখানে বলেই দিচ্ছে যে একটা দোকানে 52 টাকা নির্ধারণ করা হয়েছে একটা ভিডিও গেমসের দাম, যেইটা আপনার অরিজিনাল প্রাইসের চেয়েও 30% বেশি। তার মানে এই যে আমি যদি ধরি যে আমার অরিজিনাল প্রাইস 100 টাকা, তাহলে 30% বেশি দাম মানে কত? 130 টাকা। এই যে আমাদের এখানে যেটা 130 টাকা নির্ধারণ করছি, প্রশ্নে বলতেছে যে জিনিসটা নির্ধারণ করছেন আপনি 52 টাকায়। তাহলে আমরা এই সংখ্যাটাকে জাস্ট ছোট করে নিছি। এই 100কে 10 দিয়ে ভাগ করে একটা শূন্য কেটে দিছি, 130কে 10 দিয়ে ভাগ করে একটা শূন্য কেটে দিছি। তার মানে এই যে 13 = 52 হইল না, 13 = 52 হইলে জিনিসটার অরিজিনাল প্রাইস বা স্টোর কস্ট কত হবে? এই যে 10 = 40 হবে না? এই কাজটা এখানে করা হয়েছে। বুঝতে পারছেন এবার বিষয়টা? হ্যাঁ, 50%-এর জন্য আগেরটাতে 2 নেওয়া হয়েছে। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলতেছে যে এ ড্রিঙ্ক কন্টেইনস 20% ক্যানবেরি জুস, 20% রাসবেরি জুস অ্যান্ড দ্য রেস্ট ইজ অ্যাপেল জুস। ইউ অ্যাডেড 250 milliliter water in 750 milliliter of the drink. Now what is the ratio of water to apple juice in the drink? অনেকবার এটা পরীক্ষা আসছে, অনেকবার। ঠিক আছে, অনেকবার। এখানে বলা হচ্ছে যে আপনার কাছে ধরে নেন যে 750 মিলিলিটারের জুস আছে। তার মধ্যে এই 750 মিলিলিটারের মধ্যে 20% হচ্ছে আপনার ক্যানবেরি জুস আছে হচ্ছে 20%। তারপর হচ্ছে আপনার রাসবেরি জুস আছে কত?
এই যে 20%, আর বাদ বাকি হচ্ছে আপেল জুস। তাহলে আপেল জুস কত? আপনি যদি ধরে নেন যে আপনার কাছে 750 মিলিলিটার জুস আছে, তার মানে এই 750 মিলিলিটার মানে কত? 100%-এর সমান। এই 750 মিলিলিটার মানে কত? 100%-এর সমান। তো এই 100% থেকে 20%, 20% চলে গেলে বাকি থাকে কত? 60%। এটা হচ্ছে আপনার আপেল জুস। তাহলে আপনি এখন খুব ইজিলি বলতে পারবেন যে ভাই, এই যে 750 মিলিলিটারের মধ্যে আপেল জুসের পরিমাণ কত? এই যে 60%। তাহলে এই শূন্য কেটে দেন, 6×75 কত হয়ে যাবে? 450 হয়ে যাবে। 450 মিলিলিটার হয়ে যাবে। তো এখন আপনাকে বলতেছে যে ভাই, এই 750 মিলিলিটারের সাথে যদি আপনি 250 মিলিলিটার পানি অ্যাড করে দেন, তাহলে পানি এবং আপেল জুসের অনুপাতটা কত হবে এটা বের করেন। তাহলে 750-এর মধ্যে আপেল জুসের পরিমাণ কত? 450। আর আপনি পানি অ্যাড করতেছেন কত? এই যে 250। তাহলে 250 আর 450-এর অনুপাত চাইছে। এই শূন্য কেটে দেন, 5 দিয়ে ভাগ করলে 5×5=25, 5 দিয়ে ভাগ করলে 5×9 = 45, অর্থাৎ 5:9 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17তে কি বলতেছে যে জন বাইস 100 শেয়ারস অফ স্টক অ্যাট $100 per share. The price goes up by 10% and he sells 50 shares. Then price drop by 10% and he sells his remaining 50 shares. How much did he get for the last 50 shares? বলতেছে যে জন 100টা শেয়ার কেনে, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে $100 করে। তো বলতেছে যে শেয়ারের দাম যদি 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়, তখন সে 50টা শেয়ার বিক্রি করে দিবে। তারপরে শেয়ারের দাম 10% কমে গেলে সে বাকি 50টাও বিক্রি করে দিবে। তো জিজ্ঞাসা করছে শেষ 50টা বিক্রি করে সে কত ডলার পাবে? শেষ 50টা শেয়ার বিক্রি করে সে কত ডলার পাবে এটা বের করতে হবে। আপনি ধরে নেন, ধরে নেন মানে দেওয়া আছে যে প্রত্যেকটা শেয়ারের দাম কত? $100 করে। তাহলে এই $100 যদি আপনার 10% বৃদ্ধি পায়, তাহলে দাম কত হয়ে যাবে? $110 হয়ে যাবে। $100 করে কিনছে, প্রথমে বলতেছে যে 10% বৃদ্ধি পাইছে প্রত্যেকটা শেয়ারের দাম, তাহলে $110 হয়ে যাবে। এই $110 দিয়ে সে 50টা শেয়ার বিক্রি করে দিবে। 50টা, এই যে 50টা শেয়ার সে বিক্রি করে দিল। ওকে ফাইন। তারপরে বলতেছে যে শেয়ারের দাম আবার 10% কমে যাবে। এখানে তো 100 থেকে 10% বৃদ্ধি পাইছিল, বৃদ্ধি পেয়ে 110 হয়েছে। তারপরে বলতেছে যে শেয়ারের দাম আবার 10% ড্রপ করবে। তাহলে 110 থেকে যদি আমার 10% ড্রপ করে, তাহলে শেয়ারের দাম কত হবে? 100 থেকে 110 হয়েছে, 110 থেকে যদি 10% কমে যায়, 110-এর 10% কমা মানে হচ্ছে 11 কমা। 110 থেকে 11 কমলে এখন প্রতিটা শেয়ারের দাম কত? $99। তো বলতেছে যে যখন দাম কমে গেল সে বাকি 50টা শেয়ার বিক্রি করে দিল। তাহলে এই যে বাকি 50টা শেয়ার যদি সে $99 করে বিক্রি করে, তাহলে সে এখান থেকে কত টাকা পাবে? $4950 পাবে। এই যে অপশনই উত্তর, যে শেষ 50টা শেয়ার বিক্রি করে সে $4950 পাবে।
পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন এখানে বলতেছে যে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বার ফ্রম 11 to 90 হ্যাজ 0 or 5 ইন দ্য ইউনিট ডিজিটস। বলতেছে যে 11 থেকে 90 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে তার মধ্যে কত শতাংশ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 এবং 5। 11 থেকে 90 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার মধ্যে কত পার্সেন্ট সংখ্যার ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক 0 হবে অথবা 5 হবে। দেখেন ভাই, 11 থেকে 90 পর্যন্ত টোটাল সংখ্যা আছে হচ্ছে 80টা। 11 থেকে 90 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা? 80টা সংখ্যা। এখন এই 11 থেকে 90 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যাদের একক স্থানীয় অঙ্ক 0 আর 5? আপনি বলবেন যে ভাই 15 একটা, 20 একটা, 25 একটা, 30 একটা, 35 একটা, 40 একটা, 45 একটা, 50 একটা, 55 একটা, 60 একটা, 65 একটা, 70 একটা, 75 একটা, 80 একটা, 85 একটা, 90 একটা। তাহলে কতগুলো সংখ্যার ইউনিট ডিজিট 0 বা 5 হইল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে 80টা সংখ্যা আছে 11 থেকে 90 পর্যন্ত, যার মধ্যে 16টা সংখ্যা আছে যাদের একক স্থানীয় অঙ্ক 0 বা 5। তাহলে এটা পার্সেন্টেজে কত হবে? এখানে 5 বার, 5 এখানে যাবে 20 বার, তার মানে হচ্ছে 20%। অপশন সি উত্তর। পরেরটাতে চলে যান, 19 নাম্বার। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে ইন এ ক্লাস 120 স্টুডেন্টস আর মেল অ্যান্ড 100 স্টুডেন্টস আর ফিমেল, 25% of the male students and 20% of the female students are engineering students, 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What percentage of engineering students passed the exam? বলতেছে যে একটা ক্লাসে 120 জন পুরুষ শিক্ষার্থী আর 100 জন মহিলা শিক্ষার্থী আছে। তো বলতেছে যে পুরুষ শিক্ষার্থীর 25% ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর মহিলা শিক্ষার্থীর 20% ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো বলতেছে যে পুরুষদের মধ্য থেকে, মানে পুরুষ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে থেকে 20% পরীক্ষায় পাশ করে, আর মহিলা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে থেকে 25% পরীক্ষায় পাশ করবে। ঠিক আছে? সো আমাকে বলছে যে হোয়াট পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে শতকরা কতজন পরীক্ষায় পাশ করলো এটা আমাকে বের করতে হবে। করে দেখেন তাহলে এখানে মেল কত? মেল স্টুডেন্ট হচ্ছে 120, ফিমেল কত? ফিমেল হচ্ছে 100। তাহলে দেখেন এই 120 জনের মধ্যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত আছে? 25%। 120-এর 25% মানে হচ্ছে 30 জন। ঠিক আছে? আর নন ইঞ্জিনিয়ার কত এটা আমার জানার দরকার নাই, তারপরেও ধরে নেন যে 90 জন, বের করে দেন। এরপরে দেখেন ফিমেল হচ্ছে 100 জন, যার ভিতরে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত? 20%। তার মানে ফিমেল 100 জনের মধ্যে ইঞ্জিনিয়ার যদি 20 জন হয় তাহলে নন ইঞ্জিনিয়ার কত? আপনি বলবেন যে 80 জন। বলতেছে যে এই যে পুরুষ ইঞ্জিনিয়ার হচ্ছে 30%, এদের মধ্যে পরীক্ষায় পাশ করছে কত? বলা হচ্ছে যে 30-এর 20%। 30-এর 20% মানে হচ্ছে 6 জন পরীক্ষায় পাশ করছে। আর মহিলা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস কত? 20 জন। 20 জনের মধ্যে পাশ করছে কত? বলতেছে যে 20-এর 25% পরীক্ষায় পাশ করছে। তার মানে হচ্ছে 5 জন পরীক্ষায় পাশ করলো।
তো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে কতজন পরীক্ষায় পাশ করছে। তো টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত, এই যে 30 আর এই যে 20, টোটাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হচ্ছে 50 জন। পাশ করছে কত, 6 আর 5-এ 11। তো এটা পার্সেন্টেজে কত এটা দেখাতে বলছে। 50 এখানে দুইবার, 11 দোকান হচ্ছে 22%, অর্থাৎ 22% পাশ করছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এডি ব্যাচও এটা করাচ্ছে। এটা আপনার বিবিএতে আসছিল, 2016-17 সালের অ্যাডমিশন টেস্ট আসছে বোধহয়। পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ আজকের। দেখেন, বিশে বলা হচ্ছে যে 60% মেম্বার্স অফ এ ক্লাব আর ফিমেল, 50% of the female members are doctors. The number of female doctor is twice the number of male non-doctors. What percent of the members are doctors? খেয়াল করেন, বলতেছে যে একটা ক্লাবে 60% সদস্য হচ্ছে মহিলা, মহিলা সদস্যদের 50% হচ্ছে ডাক্তার, আর পুরুষ যারা ডাক্তার নয়, পুরুষ কিন্তু ডাক্তার নয়, তাদের দ্বিগুণ হচ্ছে মহিলা ডাক্তারের সংখ্যা। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য মেম্বার্স আর ডক্টরস, তাহলে ওই ক্লাবের কতজন সদস্য বা কত পার্সেন্ট সদস্য ডাক্তার সেটা বের করে দেখেন। ভাই খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি যে ক্লাবে টোটাল মেম্বার হচ্ছে আমার 100%, ঠিক আছে। এই 100%-এর মধ্যে ফিমেল কত, আপনি বলবেন যে ভাই ফিমেল দেওয়া আছে 60 জন। তাহলে মেল কত, আপনি বলবেন যে ভাই তাহলে মেল 40 জন। এখন প্রশ্ন আমাকে বলেই দিছে যে ফিমেলদের 50% হচ্ছে ডক্টর, তাহলে ফিমেল হচ্ছে 60 জন, 60-এর 50% কত, 30 জন হচ্ছে ডক্টর। তার মানে ফিমেলদের মধ্যে ডাক্তার নয় এমন কতজন আছে, আপনি বলবেন যে 30 জন আছে। এখন প্রশ্নে বলেই দিছে, প্রশ্ন আমাকে বলেই দিছে যে পুরুষ কিন্তু ডাক্তার নয়, এদের সংখ্যা হবে, এদের সংখ্যা মানে এদের চেয়ে মহিলা ডাক্তারের সংখ্যা হবে কত, দ্বিগুণ। তাহলে খেয়াল করেন ভাই, এই পুরুষদের মধ্যে নন মানে ডাক্তার নয় এমন কতজন আছে। আপনি তখন বলবেন যে ভাইয়া মহিলাদের মধ্যে ডাক্তারের সংখ্যা হচ্ছে 30 জন, এইটা হবে পুরুষ যারা ডাক্তার নয় তাদের দ্বিগুণ। তার মানে পুরুষ এই 40 জনের মধ্যে ডাক্তার নয় এমন সংখ্যা হবে 15, কারণ আমরা জানি যে 15-কে দ্বিগুণ করলেই আমরা 30 পাই। তো প্রশ্নে বলেই দিছে যে পুরুষদের মধ্যে যারা ডাক্তার নয় তাদের দ্বিগুণ হচ্ছে মহিলা ডাক্তারের সংখ্যা। তো মহিলা ডাক্তারের সংখ্যা যদি 30 হয়, তাহলে পুরুষ কিন্তু ডাক্তার নয় এমন সংখ্যা কত হবে, অবশ্যই 15 হবে। তো 40 জনের মধ্যে 15 জন যদি পুরুষ ডাক্তার না হয়, তাহলে বাদ বাকি যে 25 জন থাকবে এরা অবশ্যই কি হবে, ডাক্তার হবে। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে টোটাল ডাক্তার কত সেটা বের করেন। তাহলে মহিলাদের মধ্যে ডাক্তার হচ্ছে 30, পুরুষদের মধ্যে ডাক্তার হচ্ছে 25, তাহলে টোটাল ডাক্তার কত, 30 যোগ 25 ইজ ইকুয়াল টু 55। কোথায় আছে, অপশন বিতে। 55% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে ভাই, বুঝতে পারছেন? 21 জন ক্লাস করতেছে। আমি জানি না যে ক্লাস পরবর্তীতে কারা করে, আমি শিওর না। আমি ধরে নিচ্ছি যে পরবর্তীতে অনেকেই করে, কিন্তু সকালবেলা ক্লাস করলে মানে সকালবেলা মাথাটা একটু ফ্রেশ থাকে। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই, যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ক্লাসটা নিচ্ছি, আমার মাথাটাও যেরকম ফ্রেশ, আপনাদের মাথাটাও সেরকম মানে সেম একইভাবে ফ্রেশ থাকে।
তো সকালবেলা গণিতটা বোঝা যায় ভালো, ঠিক আছে। সকালবেলা এটা ভালো, আবার রাত্রেবেলা যেমন আমরা এটা করতাম যে রাতের বেলা যখন ঘুম ধরতো বা ধরেন যে একটু পড়তে হবে বা পড়াশোনার একটু ইয়ে আছে, তখন যখন ঘুম ধরতো তখন আমি গণিত নিয়ে বসতাম। বা এটা প্রায় সবাই সাজেস্ট করে যে রাতের বেলা যখন ঘুম ধরবে তখন গণিত নিয়ে বসবা, তাহলে ঘুম ছুটে যাবে, মনোযোগও ভালো আসবে। এই কাজটা করতাম, মানে রাতের বেলা শোয়ার আগে ঘুম ধরলে গণিত করার একটা পারফেক্ট টাইম, আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে গণিত করা পারফেক্ট টাইম, মাথা একদম ফ্রেশ থাকে, কোনো ঝামেলা নাই। এইটা হচ্ছে মানে কি বলি, আমার ব্যাচে তো আমি বলতে পারি না যে আপনি ভর্তি হন। আপনি মানে আমি প্রায় বলে আসতেছি যে আপনার যদি দরকার হয়, আপনার যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আগারওয়ালের ম্যাথ করব, তাহলে ভর্তি হইতে পারেন। এখন ছাড় চলতেছে, 3টা সাইকেল ছিল 600 টাকা, এখন বোধহয় 400 টাকা করা হয়েছে। পেজে বিস্তারিত দেওয়া আছে, ব্যাংক জব প্রিপারেশনের পেজে ভর্তির বিস্তারিত দেওয়া আছে, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি দরকার মনে করেন তাহলে ভর্তি হতে পারেন। সবগুলোই রেকর্ড ক্লাস, 50+ রেকর্ড ক্লাস পাবেন, এবং 50টা বেশি ক্লাসে প্রায় 1000+ আগারওয়ালের ম্যাথ সমাধান করা হয়েছে, সিলেক্টেড ম্যাথ 1000+। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। এই ম্যাথগুলো করবেন অবশ্যই, বাসায় বসে থেকে 2-3 বার সেম ম্যাথ প্র্যাকটিস করবেন, ইফিসিয়েন্সি বাড়বে। আমাদের নেক্সট ক্লাস হবে আবার রোববার সোমবার, ঠিক আছে। রোববার সোমবারে আমাদের পার্সেন্টেজ শেষ হয়ে যাবে। আমরা 2টা ক্লাস করলাম তো, আরও 2টা ক্লাস করব। ক্লাসের পূর্বেই জানাই দিই আমি, তারপরেও রুটিন তো দেওয়াই আছে যে আমাদের ক্লাস হবে বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার সকাল 9টা থেকে। আমি খুব বিপদে না পড়লে বা আমার খুব সমস্যা না হইলে আমি সাধারণত শিডিউল ব্রেক করি না, ঠিক আছে। এবং প্রতিটা ক্লাসের আগের দিন ঠিক 12 ঘন্টা আগে, আজকে সকাল 9টায় ক্লাস, তার মানে গতকাল রাত 9টায় পোস্ট করা হয়ে গেছে, মানে আমাদের সবগুলা ইয়েতেই শিডিউল ইয়ে করা আছে, মানে কোন সময় পোস্ট যাবে এটা শিডিউল দেওয়া আছে, মানে শিডিউল পোস্ট আকারে ওটা ইয়ে করা আছে। মানে অন্তত পক্ষে 12 ঘন্টা আগে এই ব্যাচের ক্লাস আপনি পেয়ে যাবেন যে আসলে ক্লাস হবে কি হবে না। আমি খুব বিপদে না বললে শিডিউল ব্রেক করি না, ঠিক আছে। সো ক্লাস এই 4 দিনই হবে, একদম রাইট সকাল 9টা থেকে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ রোববার। আল্লাহ হাফেজ।